আমজাদ সাহেব চুপচাপ চেয়েছিলেন। অন্তিক ওনার অসুস্থ হাত দুটো জড়িয়ে ধরে হাতের উপর কপালে ঠেকিয়ে বসে রইল। ছেলেদের কান্না টের পাওয়া যায় না। অন্তিক খুব জেদি ছিল। ছোটবেলায় আমজাদ সাহেব শাসন করার জন্য মারলে সে আর ভাত খেত না, কোনোভাবেই কেউ খাওয়াতে পারতো না, যতক্ষণ না আমজাদ সাহেব আবার আদর করে খাওয়াবেন। খাওয়ার আগে ঠিক এভাবেই আব্বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে কাঁদত। কিন্তু সেদিন রাতে আমজাদ সাহেব কিছুই বললেন না। অন্তিকের ভেতরের যন্ত্রণা বাড়ছিল এতে। এরপর পা দুটো জড়িয়ে ধরে বসে রইল। সকাল হলো, সে পা আর ছাড়েনি। কতবার কতভাবে ছুঁয়ে দিয়েছে আব্বুর আঘাতগুলো। পাগলের মতো প্রলাপ বকেছিল। মার্জিয়াও এসে বসলো একটু বেলা বাড়লে। যেদি মেয়েটারও মুখে রা নেই, অপরাধীর মতো মুখ করে বসেছিল। বেলা 11টার দিকে মুস্তাকিন এলো। আমজাদ সাহেবকে সালাম করে এসে দাঁড়ালো। রাবেয়া চেয়ার এনে বসতে দিলেন। বসলো না সে চেয়ারে। যে মাদুরটা পাতা ছিল তাতে সবার সাথে পা গুটিয়ে বসে পড়ল। চেয়ারে বসে আছেন আমজাদ সাহেব। হুট করে অন্তু কেন যেন একটা অপ্রাসঙ্গিক কথা তুলে বসলো। আখির কেসটা কতদূর এগোলো অফিসার? কেস টানার জন্য দড়ি লাগে, সেটার প্রান্ত হারিয়ে ফেলেছি। থেমে আছে, বলা চলে বন্ধ হয়ে গেছে। মুস্তাকিনের কথার প্রেক্ষিতে অন্তু বলল, আপনি বলেছিলেন ওরা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে? মুস্তাকিন বলল, হ্যাঁ, আমি পাইনি গিয়ে। আপনি গিয়েছিলেন না? অন্তু বলল, আমিও পাইনি। মুস্তাকিন বলল, তাহলে জিজ্ঞেস করছেন যে? অন্তু কথা বলল না। তার মুখে পর্দা নেই, শুধু মাথায় ওড়না দেওয়া। অন্তু যতক্ষণ চুপ রইল আর কেউ কথা বলল না। সে নিজেই সময় নিয়ে বলল, এর মাঝে 3 দিন অলরেডি কেটে গেছে, আজ 4র্থ দিন। ওরা এই 2 দিনে কোনো মুভমেন্ট দেখায়নি। ব্যাপারটা জটিল। অন্তিক এখন বাড়িতে, যদিও আমি কিছু বুঝতে পারছি না আসলে কিসের জন্য কি হচ্ছে, তা ধারণা করতে গেলে মাথায় প্যাঁচ লেগে যাচ্ছে। ওরা এবার বাড়ি চলে আসলে পুরো পরিবার শুদ্ধ হয়তো টুকরো টুকরো করে রেখে যাবে। তাই আমি ভাবছিলাম থানায় একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিশের মাধ্যমে পুলিশের কাছে কিছুদিন সময় চেয়ে নিতে, যাতে কুড়িগ্রামের জমিটা বিক্রি করার জন্য খানিকটা সময় পাই। মুস্তাকিন একটু ভেবে বলল, থানায় এটা নিয়ে আলাপ করাটা ঠিক হবে? বলতে পারছি না সঠিক। পলাশ ব্যাপারটা কেমনভাবে নেবে জানা নেই। আরও খবর পেয়েছি রাজন আজগর দিনাজপুরে নেই। অন্তু বলল, ওদের বিরুদ্ধে এমনকি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করব না আমি, শুধু অন্তিকের ঋণের বিষয়টা জানাবো এবং পলাশ আজগরের সাথে এটা নিয়ে আলোচনার মাধ্যমে আইনগতভাবে খানিক সময় চেয়ে নিতে চাই আমরা। মুস্তাকিন মাথা নাড়ল। কিছু সময় চুপ থেকে বলল, আপনি কি ভরসা হারিয়ে ফেলেছেন আমার উপর অন্তু? নির্লিপ্ত শোনালো মুস্তাকিনের স্বর। অন্তু বলল, ভরসার প্রশ্ন উঠছে কেন? ভরসার প্রশ্ন উঠছে না অফিসার। তাছাড়া আপনার ডিপার্টমেন্ট আলাদা, আপনি খুন খারাপির প্রশাসনিক দায়িত্বে আছেন। আমাদের ব্যাপারটা তা নয়। আজ মুস্তাকিন অন্তুর জলদ গম্ভীর শীতল বুদ্ধিমতী রূপটা আরেকবার পর্যবেক্ষণ করল। যার কথার ভার, চোখের শান্ত চাহনির ঝাঁঝালো তেজস্ক্রিয়তা এবং মানসিক কাঠিন্য খুব নজরে আসছিল। অথচ এই মেয়েটাও কেমন মরিচা ধরা পাতলা লৌহখণ্ডের ন্যায় ক্ষত হয়ে গিয়েছিল সেই দিন। মানসিকতায় শক্তির উপর আঘাত করা ঠিক ইট বালু সিমেন্টের কাঁচা গড়নে পানির মতো কাজ করে। যত পানি দেবে তত মজবুত হবে যেন। অন্তুর পরীক্ষা আছে আজ। সে বের হবার সময় অন্তিক ডাকলো। বহুত দিন পর অন্তিক ডাকলো। অন্তু ভাবান্তরহীনভাবে ফিরে তাকালো। এই অবস্থায় একা যাবি না, চল আমি সাথে গিয়ে পৌঁছে দিয়ে আসি। অন্তু হেসে ফেলল, ধর বেচারা গরুর দাঁত ধরে টানছিস কেন? তাতে কি গরু আর মালিকের কাছে ফিরবে? আমি সোল্ড আউট রে। পণ্যের মতো কোম্পানি থেকে শহরে বাজারে শোরুমগুলোর মালিকদের কাছে স্পেশাল হিসেবে দেখা হয়ে গেছি। এখন আর প্রোডাক্ট স্টকে নেই, অলরেডি সোল্ড। তুই আরাম কর, আমি চলে আসবো। অন্তিক মাথা নত করলো না, লজ্জাও পেল না। সে তাকিয়ে দেখলো অন্তুর দাপটে পা ফেলে বেরিয়ে যাওয়া। অন্তুর কাছে সে গুরু ছিল, তবে নিচে নেমে গেছে কয়েক বছর আগে। ততদিনে ছোট্ট অন্তু বড় হয়ে গেছে, সক্রিয় হয়ে উঠেছে। তার তো আরো বহু ভৎসনা প্রাপ্ত। বাবা মা বোন ক্ষমা না করলে তার ক্ষমা নেই। এই ছোটখাটো কটূক্তিতে তার সুখ হচ্ছিল। অন্তুর কাছে মাথা আরো নত হয়ে আসছিল। মানুষ চিরকাল মোটেও নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না। নিজের দোষে তা কখনো কখনো খুব জঘন্যভাবে মরা পাতার মতো ঝরে পড়ে, ঠিক যেন সে আজ নিতান্তই নর্দমার কীট, অবাঞ্ছনীয় জেদের বশবর্তী হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ। পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্তু গেল 3rd ইয়ারের ফর্ম ফিল আপ করার জন্য। মনোয়ারা রহমান ওকে দেখে মৃদু হাসলেন। ভালো আছো? মলিন হাসিটা লুকিয়ে সে বলল, আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? মনোয়ারা মাথা নেড়ে বসতে বললেন। এক মুহূর্তের জন্য অন্তুর দিকে চেয়ে হুট করে যেন থমকালেন ভদ্রমহিলা। অন্তুর মুখ খোলা, পর্দা নেই তাতে, তবে সঙ্গোপনে এড়িয়ে গেলেন এই ব্যাপারটা। মনোয়ারা কিছু বুঝলেন বোধ হয়। কিছু বলবে অন্তু? তোমার সাথে এমন ইতস্তবোধ যায় না। আমি তোমাকে স্পষ্টভাষী হিসেবেই দেখতে চাইব। আশ্বস্ত হয়ে অন্তু বলল, ম্যাম, আমাদের কমন রুমের যে খালা কাজ করতেন ওনার সম্বন্ধে কি কি জানা আছে আপনার? সন্ধিয়ান স্বর মনোয়ারার। কেন জিজ্ঞেস করছো? অন্তু খানিকক্ষণ চুপ করে রইল, কিছু ভাবলো। একটু রহস্যমণ্ডিত লাগলো ব্যাপারটা। এরপর আচমকাই সহজ গলায় বলল, জানি না, আসলে ওনার মেয়ের ওভাবে মৃত্যু। ওনার মেয়ে? আখি ওনার মেয়ে ছিল? অন্তু অপ্রস্তুত হলো। জি ম্যাম, ওনার মেয়ে আখি। ও আচ্ছা, তো তুমি কেন জিজ্ঞেস করছো এইসব ব্যাপারে? অন্তু কথা খুঁজে পেল না আর। প্রসঙ্গ এড়াতে বলল, আমাদের নতুন সাজেশন দেওয়ার কথা ছিল না ম্যাম? বেরিয়ে আসার সময় ফের একবার ডাকলেন মনোয়ারা। শোনো মেয়ে, এতক্ষণ অনধিকার চর্চা হবে বলে জিজ্ঞেস করতে পারিনি, তবে না করে পারলাম না। তোমায় দেখে ঠিক লাগছে না।
আমার অভিজ্ঞতাকে বোধহয় ফাঁকি দিতে পারেনি তোমার চতুর চোখ। অন্তু হাসলো। সুযোগ পেলে পরে কখনো সরল চোখে দেখবেন ম্যাম, পড়ে নেবেন সবটা। আজ জোর করবেন না, আমার জন্য দোয়া করবেন। একটা সরু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জীবন তার সাথে বেশ গভীর নিষ্ঠুর খেলায় মত্ত হয়েছে। জিতবে কে? জীবনের সাথে নাকি জেতা যায় না? হার নিশ্চিত যেন সে কি এবার লড়বে? হারার জন্য লড়াটা বোকামি হবে না? আবার না লড়ে জিতে যাওয়াটা কি ছোট লোকে হবে না? ভাবনার শেষ হলো শহীদ মিনারের সম্মুখে এসে। মেরুদণ্ড বেয়ে এক শঙ্কিত হওয়া মস্তিষ্কের নিউরন কোষে আন্দোলন তুলল যেন। জয়, জয় আমির। এই পথটা তার বহু হেনস্থার সাক্ষী। আজকে আবার দেখা হবে? না হবারই চান্স বেশি। গতকাল নির্বাচনে জেতার উৎসব করে এখন হয়তো ঘুমাচ্ছে। অন্তু হাসলো। এরাই সুখী, কারণ এরা খারাপ। অন্তু অবাক হলো। আশ্চর্য, সে নিজেও তো খারাপ, তবু তার জীবনে এত ঝঞ্ঝা কিসের? নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছায়নি? নিয়তি নিজেও হয়তো জানে না অন্তু কতটা স্বার্থপর, হিংস্র আর কুটিল, আবার সময় সাপেক্ষে খুব দুর্বল। এই বিষয়টাকে অবশ্য ঘৃণা করে অন্তু। দুর্বল নয় সে, পুরোপুরি খারাপ হতে হবে তাকে। গোটা আপাতমস্তক প্রতিটি শিরায় প্রবাহ ধারায় খারাপের তরল ঢুকাতে হবে। পলাশ ভালো করেছে, পলাশ ভালো আছে, জয়ও ভালো আছে। এই সমাজে এমন সব জয় পলাশেরা এক ডাকে সুখী মানুষ। সেও সুখে থাকবে, শুধু একবার খারাপ হয়ে গেলেই তার সুখ আর ঠেকবে না কোথাও। নিজেকে এক পর্যায়ে পাগল মনে হলো অন্তর। সেই রাস্তা জয় হামজার ক্লাবের রাস্তা। ক্লাবটাকে বেলুন, ফুল, বিভিন্ন রকমের সরঞ্জামে সাজিয়ে তোলা হয়েছে। এক গাদা চেয়ার জড়ো করা পাশের মাঠটায়। বেশ কিছু ডেকচি, প্লেট, শামিয়ানা ইত্যাদি দেখতে পেল। উৎসব বেশ জমজমাট পালিত হয়েছে। অতুর বুকটা আবারও একটু কাঁপল। ক্লাবের সামনে কেউ নেই, দুপুর গড়ানোর সময়। সবগুলো নাচানাচি লাফালাফি করে হয়তো বিশ্রাম নিচ্ছে এখন। ঘরবাড়ি ওভাবেই পড়ে আছে, শুধু মানুষগুলো নেই। চাঁদনির কথা অন্তর মাঝে মধ্যেই মনে পড়ে। মেয়েটাকে একদিনে কেন জানি মনে ধরে গিয়েছিল। আর সালমা খালা, ওনার কানা জড়িত মুখটার কথা মনে পড়লে অন্তর বুক ভার হয়ে যায়। অন্তর চাঁদনিকে দরকার। ওর বিশ্বাস মেয়েটা অনেক কিছু জানে। অন্তু এটাও ভেবে বের করেছে এই 2 দিনে। এসব তাদের পরিবারের সাথে শুধু ঋণের দায়ে করা হয়নি বোধহয়। কিছু একটা ঘটেছে, ঘটে চলেছে পিঠ পিছে, যা আন্দাজের বাইরে। কি হতো যদি জয় সেদিন ওকে শেষ মুহূর্তে রক্ষা না করতো? ভাবতেই বিষিয়ে উঠল ভেতরের ভাবনাটা। এক জানোয়ারের সাপেক্ষে আরেক জানোয়ারকে শুকরিয়া জ্ঞাপন করছে যেন পাগল মনটা। তবুও সে কৃতজ্ঞ ওই নোংরা লোকটার কাছে। অন্তত নিশ্চিত সর্বনাশের হাত থেকে রক্ষার খাতিরে টিনের বেড়া কেটে বানানো দরজা চাপানো ছিল। তা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করতেই কেমন ক্যার ক্যার করে শব্দ হয়ে উঠল। অন্তু সাবধান হলো। কোনো মতে ভেতরে মুখ দিতেই একটা বিশ্রী গন্ধ এসে সুর করে নাকের ভেতরে প্রবেশ করলো। বমি এসে গেল অন্তুর। ওড়না তুলে নাকে চেপে ধরলো। এই কদিনে একটা বসত বাড়িতে এমন গন্ধের উৎস কি? কিছু মরে পড়ে আছে নাকি? ঘরগুলো ফাঁকা, জিনিসপত্র কিছুই নেই। গন্ধটা আরো প্রকট হয়ে নাকে আসছিল। মাটির রান্নাঘরে ইঁদুর মাটি তুলে ছোট ছোট পাহাড় বানিয়েছে। চাঁদনি যেই ঘরে তাকে বসিয়েছিল সেইখানে উকি দিল একবার। ফাঁকা সেসব, অথচ গন্ধের উৎসটা আসলে আসছে ওই বিল্ডিং থেকে, যেটা অন্তু এর আগের বার এসেও দেখেছিল। ওভাবেই পড়ে আছে, শুধু ছাদ হয়েছে, নিচে মাটি, জানালা দরজা কিছু নেই। কৌতূহল দমাতে না পেরে সেখানে উঠে গেল অন্তু। ইটের ওপর ইট রেখে সিঁড়ি তৈরি করা, যেটা আগে ছিল বলে মনে পড়ল না। বালু বিছানো মেঝে, দুটো পাশাপাশি ঘর। এক ঘরে উকি দিয়ে ফাঁকা পেল। অপর ঘরে যেতেই একদম পেট গুলিয়ে এলো অন্তুর। ওড়না শক্ত করে নাকে চাপলো। অবাক হয়ে দেখলো ঘরটা। একটা মাদুর, 2-3টে চটের বস্তা, চাটাই, পিঁড়ি ইত্যাদি বিছানো। তার উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো কাচের বোতল, ক্যান। বোতলগুলো অ্যালকোহলের। মোড়কের মতো কাগজ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। তাতে নিশ্চয়ই নেশাদ্রব্য ছিল। একটা জিনিস যা অনেকগুলো এখানে ওখানে পড়ে আছে, তা দেখে প্রথমে বুঝতে পারছিল না অন্তু এগুলো আসলে কি। একটু পরেই মাথায় এলো, এ তো কলকি, গাজার কলকি। স্টিক তৈরির 3 কোণা আকৃতির মোড়ক, এসবের গন্ধও আসছিল। তবে তেমন বিশ্রী আর তীব্র যেন নয়, যা নাকে আসছিল। এই ঘরের ফাঁকা জানালাটাই চাটাই বেঁধে দেওয়ায় ঘরের ভেতর দিকটা অন্ধকার প্রায়। অন্তু আরো কিছুটা এগিয়ে গেল। গা গুলিয়ে এলো ওর। মাংস পচার গন্ধ নাকি খুব বিশ্রী হয়। অন্তুর মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে প্রবেশ করেনি কখনো। সে আর একটু ঝুঁকলো। বেকারিগুলোতে যে পাতার উপর করে বিস্কুট রুটি সেঁকতে দেওয়া হয় তান্দুরিতে, সেই পাতা। তার উপর ঘন ঘন শুকনো সাদা লালচে মিশ্রণে কেমন জানি ক্রিম জাতীয় পদার্থ লেপটে আছে। সাদা পদার্থগুলো আলাদা হয়ে আছে জায়গায় জায়গায়। অন্তু বুঝতে পারছিল না জিনিসটা আসলে কি। কি লেগে আছে লোহার পাতগুলোর ওপর? খানিকক্ষণ চেয়ে রইল। কি ধরনের পদার্থ? কোনো ক্রিম বা রাসায়নিক দ্রব্য? হুট করে জট খুলল সে। ঘন অফ হোয়াইট রঙের ক্রিম জাতীয় পদার্থ কি তা বুঝতে পেরে ঘেন্নায় গা ঝাঁকুনি দিয়ে উঠল। পায়ের পাতা শিরশির করে উঠল। পুরুষের বীর্য। অন্তু কয়েক কদম পিছিয়ে এসে কেঁপে উঠল। একটু ধাতস্থ হতেই ভাবনাই এলো, তাহলে এই পদার্থটির সাথে রক্ত কেন? পরে বুঝতে পারল ওখানে পড়ে শুকিয়ে আছে রক্তপুঞ্জ এবং বীর্য। মানবদেহের বর্জ্য পদার্থের সবচেয়ে ঘৃণ্য এবং নোংরা 3টি পদার্থই এখানে পড়ে আছে। অন্তুর শরীরের পশমগুলো এখনো দাঁড়িয়ে আছে, লোমকূপগুলো শিউরে আছে।
পেটে মোচড় দিয়ে আসছিল। এখানে কি হয়? মজ্জুয়ার আসর বসে? তা তো বোঝা গেল না। তবে এগুলো কি? কেন? কি ঘটে এখানে? নাকি সেই বেশি ভাবছে? হতে পারে কারো ক্ষত ড্রেসিং করা হয়েছে এখানে, বদ রক্ত ও পুঁজ ফেলা হয়েছে। তাহলে বীর্যের মতো এমন অবাঞ্ছিত একটা পদার্থ এমন জায়গায় খোলাভাবে? এই পদার্থ কি এইভাবে পড়ে থাকার মতো কিছু? কি ধরনের নোংরামি হয় এই পরিত্যক্ত কারখানায়? সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো, আসরের আজান পড়ছিল। হাত ঠান্ডা হয়ে এসেছে, কেমন ঘোর লেগে গেছিল। সাধারণ স্বাভাবিক জীবনটা কবে থেকে যেন এমন উদ্ভট সব পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভ্যেস করে নিল। এই ভয়টাও ভেতরে কাজ করছিল না, পাশেই ক্লাব ঘর, কেউ দেখে ফেলবে তাকে। খানিক হেঁটে তবেই রাস্তায় উঠতে হয়। বাড়িটার চারপাশে কোনো বসতি নেই। ও তো ভেবে পাচ্ছিল না এখানে আসলে হয়টা কি। আর বাড়ির লোকগুলোই বা কোথায় গেল? কেউ জোর করে উঠিয়ে দিয়েছে? কারা উঠিয়ে দিয়েছে? ক্লাবের মালিকেরা? পাশের বাড়িতে ঢুকলো সে দ্বিধা সংকোচ ঠেলে। কথায় কথায় জিজ্ঞেস করলো, ওই বাড়ির লোকেরা কোথায় গেছে? বাড়ির মহিলা বললেন, হুট করে একদিন আইছিল, পরে আবার চলে গেছে হয়তো। কারোর সাথে তেমন সম্বন্ধ ছিল না ওদের যতদিন ছিল এখানে। অন্তুর চোখ মুখ কুঁচকে উঠল। মানে হুট করে এসেছিল মানে? সালমা খালা এখানকার বাসিন্দা না? মহিলাটি বলল, ও মা, তা হবে কেন? কয়েক মাস আগেই তো আইছিল এখানে। অন্তু বুঝতে পারছিল না কিছুই। সালমা খালাকে কমন রুমের আয়া হিসেবে সে অ্যাডমিশন নেওয়ার পর থেকে দেখছে, অর্থাৎ প্রায় 2 বছর যাবৎ। এসেছে তারও আগে। আর জায়গা বিক্রি, ওইসব ঝামেলা। অন্তুর অসহ্য লাগছিল ভাবতে। নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা বুঝেছি। ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবেন? আর সোহেল ভাইয়া কি বিদেশে চলে যাওয়ার পর ওরা গেছে এখান থেকে? মহিলা বিরক্ত হলেন। বললাম তো ওরা কারোর সাথে মিশতো না এদিকের। কেডা বিদেশ গেছে, কি দেশে আছে তা কেমনে বলবো? খালি ওই বাড়িতে থাকতো ওরা, এই জানি। আর আখির লাশ, মানে লাশটা মাটি হবার পরপরই চলে গেছে ওরা, নাকি আগেই? মহিলাটি বলল, সেসব অত জানি না, খালি জানি এখন আর এখানে থাকে না ওরা। অন্তুর ইচ্ছে করছিল নিজের মাথার উপর রাস্তার একটা ভাঙা ইট তুলে ধরাম করে বাড়ি মারতে। মাথাটা জং ধরে আসছে। তার মানে কি আখির লাশ আসেইনি বাড়িতে? মুস্তাকিন বলেছিল এসেছে, তাহলে নিশ্চয়ই এসেছে। হয়তো পরিবারের কাছেও পৌঁছেছে। তবে পরিবারটা এখান থেকে যেখানে উঠে গেছে সেখানে, তাহলে নিশ্চয়ই পুলিশ ফোর্স জানে চাঁদনির ঠিকানা। অন্তুর মাথায় আর একটা প্যাঁচ খুলে গেল। নিশ্চয়ই জমি জমার ক্যাচেল মিটে গেছে ওদের। আর চাঁদনি বলেছিল ওরা এখানে আর থাকবে না, জমি ফেরত পেলেও তারা অন্য জায়গায় চলে যাবে এই এলাকা ছেড়ে। আর এমন অবস্থায় যে কেউ তাই করত। এত বড় দাম চুকানোর পর কে এই জাহান্নামে পড়ে থাকে? অন্তুর খেয়াল এলো সালমা খালাকেও আর ভার্সিটিতে দেখা যায় না। কিন্তু কবে থেকে তা ঠিক মনে আসছিল না। অর্থাৎ সে ভেতরে যেসব দেখলো সব এই জায়গার নতুন মালিকের কারসাজি। তার কি জানানো উচিত এই ব্যাপারে পুলিশকে? নিশ্চয় জানাবে। অন্তুর হুট করে একটা বিষয় মাথায় এলো। সে যে অসহ্য গন্ধটা পাচ্ছিল, সেটা কি ওই রক্তপুঁজ থেকে আসছিল? রক্তপুঁজ অথবা বীর্য, কোনোটা থেকেই তো আমার নাড়ি ভুড়ি উগড়ে আসা গন্ধ আসে না। আর এরকম একটা রহস্যমণ্ডিত বাড়ি এমন বিনা কোনো নিরাপত্তায় হেলাই ফেলে রাখা হয়েছে। জমিটা এক হিন্দু লোক কিনেছে। সেই লোক এখানে অনৈতিক কাজ করছে না তো? কিন্তু এখন চাঁদনিরা কোথায় আছে? সোহেল কি আবার বউমাকে ফেলে রেখে বিদেশে চলে গেছে? আর আখির ছোট ভাই সোহান ক্যান্সারে মরেছিল, সেটাও একটা রহস্য। চাঁদনিকে জিজ্ঞেস করেও সেদিন উত্তর পায়নি। খুব সংযমিতভাবে এড়িয়ে গিয়েছিল চাঁদনি বিষয়টা। সে দারুণ চাপা এবং অদ্ভুত। অন্তুর অনেক অনেক কিছু জানার ইচ্ছে ছিল চাঁদনির কাছে, কিন্তু কোথায় পাবে ওদের? কোনো খোঁজ জানা নেই। থানার গোলঘরে যখন পলাশ ঢুকছিল, অস্বাভাবিকভাবে অন্তুর গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। শীতের মৌসুম, তবে গা ঘেমে উঠেছিল। পলাশের ঠোঁটের ওই মিচকে হাসি, জলজলে চোখ দুটো, তীরের ফলার মতো নাকের পাটা, ধারালো অস্ত্রের মতো বিদীর্ণকারী। এসব সময় নারী মনকে অন্তু ঘেন্না করে। ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা। বরাবর পলাশের সেই ছোঁয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল। অন্তু মনে মনে কৃতজ্ঞ জয়ামিরের ওপর। পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ, একটুও উত্তেজিত হয় না। থানায় কথাবার্তা বলছিল খাঁটি শুদ্ধ ভাষায়, শিক্ষার প্রয়োগ করছিল। খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করার চাল। কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে। ব্যাপারটা এমন প্রমাণিত হলো অন্তুদের পরিবার ঋণখেলাপি করেছে। আর পলাশ নিতান্তই উদার। সে লিখিত সময় পেরিয়ে যাবার পরেও সময় দিচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় চট করে এক পলক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ। ওই সময়টুকুর মাঝেই পলাশের ঠোঁট হেসেছে, খুব সূক্ষ্ম হাসি। এই হাসিটা জয়ের ঠোঁটের কোণেও বহুবার লক্ষ্য করেছে সে। পলাশের চোখ যেন বহুদিন ধরে খুঁজছে অন্তুকে। অন্তিক পাশেই ছিল। মুস্তাকিন আগে আগে হাঁটছিল। থানার সদরঘাটে বসে অন্তিক বলল, আব্বু এখন মোটামুটি সুস্থ মুস্তাকিন। তোমার সময় থাকলে আমরা কালই রওনা হব কুড়িগ্রাম। দেরি করার সাহস পাচ্ছি না। মুস্তাকিন বলল, আমার সময় হবে, কালই যাই এক দফা। এমন নয় যে একদিন একবেলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে। 2-1 দিন ঘোরাঘুরিও করা লাগতে পারে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে আজ আর ইতস্তত বোধ করলো না সে। অন্তুর দিকে প্যাকেট ইশারা করে বলল, কেনাই? অন্তিক মাথা সামান্য নাড়িয়ে অন্যদিকে ফিরল। সিগারেটে টান দিয়ে মুস্তাকিন বলল, অন্তুকে একা রেখে যাবেন? অন্তিক বলল, হ্যাঁ, একাই থাকবে। ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছি। এখানে যেসব চলছে এর মধ্যে অসুস্থ শরীরে আরো কষ্ট পেত। অন্তু অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল। মুস্তাকিন তা বুঝে বলল, কিছু বলবেন? আখিদের ওই বাড়িতে যা দেখেছি অন্তু তা আপাতত চেপে গেল।
শুধু বলল, চাঁদনির মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকে সেটা জানেন নিশ্চয়ই। বডি পাঠিয়েছিলেন, আমি দেখা করতে চাই ওদের সাথে। মুস্তাকিন কিছু সময় চেয়ে রইল অন্তর দিকে, পরে বলল, আমি পাঠাইনি বডি, থানা থেকে পাঠানো হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট ভিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না। আমি জেনে আপনাকে জানাবো, তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা। মুস্তাকিন চলে গেল। থানার সদর ঘর ফাঁকা তখন। অন্তু উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকলো, অন্তু, মুখে ওড়না চেপে বাইরে বের হ। অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট। মুস্তাকিনের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি, তবুও খুব কষ্টে চেপেছিল। অন্তু পেছনে ফিরল না, সামনে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার সময় যেভাবে এসেছি ওইভাবেই যাব। অন্তিক বলল, তার জন্য তুই মূল্য চুকিয়েছিস মানছি, কিন্তু তাই বলে এতটাও বোধহয় অপদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করাতে করাতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি, তখনকারটা মাপ। এখন আছি, মুখ ঢেকে ফেল, নয়তো থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি এখনো। আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে তার বদলে যে কোনো সাজা দেয়া আমায় চলবে, তাই বলে আমি তোকে তোর বেপরদায় শাসন করতে পারবো না, এমনটা মোটেও নয়। বহুদিন পর অন্তিক পূর্ণ অন্তিকের মতো কথা বলল। অন্তু তাতে ফিরে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসল। অনিচ্ছাকৃত পাপের যদি এত বড় মূল্য চুকাতে হয়, তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে। অন্তিক বলল, ইচ্ছাকৃত পাপ করবো না কখনো আমি। অন্তু বলল, করলেই বাকি, আর কিছু নেই হারানোর। এখন যা হারাবে তা আর গায়ে লাগবে না, করতে পারিস। অন্তিক কেমন করে যেন হেসে উঠল। তোর কথাই এত ধার কেন রে? এই ধার কাজে লাগে না সময় মতো, অযথাই এটা বলতে পারিস। মুখ ঢেকে ফেললো অন্তু। তুই আমাকে ঘেন্না করতে পারিস, তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না। অন্তু বলল, তুই জুয়ারুদের চেয়েও বেশি নিকৃষ্ট, তাই স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস, তাতে আমি তোকে ঘেন্না করতে একটুও দ্বিধাবোধ করব না। অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে গেল। অন্তিক দ্রুত এগিয়ে গিয়ে পা মেলালো। তখন অন্তুর মুখটা ওড়নায় আবৃত। অন্তিক প্রশান্তিতে মুচকি হাসল। ছোটবেলা থেকে অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত রেখে বড় হয়ে উঠেছে। বয়সের তুলনায় ব্যক্তিত্বের ওজন ভারী লাগে। অনুশোচনাটুকু গিলে ফেলল অন্তিক। অন্তু রাস্তা পার হতে শেখেনি, আব্বুর হাত ধরে পার হওয়ার সুযোগটা হাতছাড়া করতে চায় না সে। অন্তিক সেদিন আলতো করে বোনের হাতটা চেপে ধরল। রাস্তা পার হতে হতে ধীর আওয়াজে বলল, আমাকে ক্ষমা করার ইচ্ছে আছে তোর অন্তু? আমি পুরো জীবন অপেক্ষা করব, মাসুলও দেব সব রকমের। তোকে ঘৃণা কাটাতে বলবো না আমার উপর থেকে, শুধু মুখ ফিরিয়ে থাকিস না। ক্লাব ঘরে একটা আয়োজন করা হয়েছে। হামজা খুব শীঘ্রই পৌরসভার মেয়র পদে অধিষ্ঠিত হবে। জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করছে। জয় ভালো বিরিয়ানি রান্না করতে পারে। ছেলেদের খাওয়াতে হয় প্রায়ই। মাঝারের হাতে গুলি খাওয়ায় লতিফ হামজাকে লম্বা এক ছুটি দিয়েছে। অসুস্থ শরীর, তার উপর পরিবার থেকে এই অবস্থায় সায় থাকে না আবারও সেই প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেওয়াতে। হামজা তার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে, সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে। এখন সে বেশ সুস্থ, বলা চলে পুরোপুরি ঠিকঠাক। দলের ছেলেদের ওপর হামজার অবদান অপরিসীম। এত ভালো রান্না কই থেকে শিখছো জয়? মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতে বিরিয়ানি খাচ্ছি। হামজা বসেছে সোফায়, জয় শুয়েছে টান হয়ে হামজার কোলে মাথা রেখে। পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের ওপর, ভিডিও গেম খেলছে ফোনে। জয় খুব দুঃখিত স্বরে বলল, জীবনে বেশি বেশি চিল মারতে যাইয়া আর এইসব বান্দরের পাল খাওয়াইতে পিকনিকে এত রান্না করছি। রান্নার হাত গ্রীষ্মকালীন আমের মতো পাকা ভাই। খান খান, খালি একটু দোয়া করেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি বিয়ে টিয়ে একটা হয়ে যায়। একা রাত কাটতে চায় না, খুব দুঃখে আছি, আর্জেন্ট একটা বউ দরকার। সকলেই হেসে উঠল। জয় ফোনে চোখ রেখেই হঠাৎই আনমনা হয়ে বলল, আরমিন আবার আসছিল এই বাড়িতে। আচ্ছা, ওই ছেলের জীবনে কি দুঃখের খুব অভাব? দড়ি ছিঁড়ে মারা খেতে চারদিকে যেচে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ জোগাড় করতে। হামজা জিজ্ঞেস করলো, ওখানে কেন গিয়েছিল? জয় হাসল, হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছিলাম। সুন্দরী চিংড়িরা বোকা হয়, আসলে ওই বেটি একটু বেশি সুন্দরী তো, মাথায় মালও কম। ওই ছেড়ির ধান পুড়ে চলায় আর পানি ঢালে পাছায়, তাইলে কি হইল? না জানি কিসব দৃশ্য দেখে আইসে। কলজার ওজন কতখানি, এত কিছুর পরেও থামেনি। তোরা কেউ ওই ছেড়িরা যা কইয়া আসবি, ওর সাথে সামনে কি কি হইতে পারে? হামজা বলল, তুই নিজে দেখেছিস ওকে? জয় বলল, হ, দুপুরে এখানে ঘুমাইছিলাম, বিকেলে উঠে পিছনের বারান্দায় দাঁড়াতেই নজর গেল। হামজা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসলো। হতে পারে দেখেনি কিছুই, দেখলেও বিশেষ কিছু দেখার কথা না। ওই বাড়ির মহিলাদের খুঁজতে গিয়েছিল, এখনো কি সেসব পড়ে আছে ওখানে? জয় বলল, তাই তো থাকার কথা, ওসব দেখেছে আমি নিশ্চিত। আর দেখলে শ্বশুর বাড়িতে জানাবে, এটা ডাবল নিশ্চিত। তুমি খালি ভাবো কতখানি সাহসের দরকার ওইসব দেখে চুপচাপ বেরিয়ে আসতে। লতিফ হেসে উঠল, সাহসী যদি না থাকবো তাইলে কি আর তোমার মুখে খাবলা মায়েরা থুতু ছাড়ে? ওইটাতে তো বোঝা যায় মাইয়ার কোলজে 12 হাত। সকলের মাথায় বাজ পড়লো কথা শুনে, কিন্তু জয়ের মুখে অপমান নেই। সে খুব দুঃখের সাথে বলল, হ, কামটা ভালো করে নাই মাগার। বলেই জয় হেসে ফেলল। হামজা জয়ের হাসিটা কেড়ে নিয়ে চট করে হেসে ফেলল লতিফের দিকে তাকিয়ে। আপনি কি করে জানলেন এসব লতিফ ভাই? আপনার তো জানার কথা না। আধা খাওয়া সিগারেটটা 2 আঙুলে চেপে ধরে নেভালো, তাতে বোধহয় হাতের পুরো চামড়া অল্প খানিকটা সেক লাগলো। আবার তাকালো লতিফের দিকে। ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব, আপনি নিজে থেকে খুব ফাস্ট দেখছি। সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে বলল, এসব লাইনে বাটপাড়ি করতে গেলে খুব সতর্কতা জরুরি।
এখানে সবাই খেলোয়াড়, সবার মাথায় ফুল স্পিডে ঘোরা কাটার মেশিনের মতো চলে। অল্প একটু ভুল হলেই ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। আপনার আরো সতর্ক হওয়া উচিত ছিল। হাস্যোজ্জ্বল চোখে কথাগুলো বলেই আরাম করে উঠে দাঁড়ালো হামজা। উঠে বসলো জয়। ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বাঁকিয়ে বসলো। চোখ হাসছে তার। শার্টের কলারের উপর দিয়ে শিকল আকৃতির চেনটা ঝুলে আছে নিচের দিকে, তাতে ইংরেজি হরফ জের লেটার। বাঁ হাতের রিসলেটটা কবজি থেকে কোনোয়ের একটু উপরে পড়ে রইল। পরনে সাদা ধবধবে লুঙ্গি, তার উপর কালো জ্যাকেট পরেছে। পাড়া কাব এমনকি চলাচলে তাকে কোনো সময় ফর্মাল পোশাকে দেখা যায় না। লুঙ্গি শার্ট চামড়ার জুতোয় চলে। গ্রাম্য মোড়লদের মতো লাগছে দেখতে ওকে। পাশেই হামজা দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি পরিহিত, কালো শাল জড়ানো। ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। হামজা মিটমিট করে হাসছে। এই হাসি লতিফের ওপর ওর করা সবটুকু ন্যায়পরায়ণতার হিসাব শুষছে। কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজার লতিফের ভরণ পোষণে। তার দাম সে আস্তে আস্তে করে আদায় করে নেবে। এই হাসির দ্বারা সে লতিফের দ্বারা প্রতারিত হওয়ার দুঃখটুকু ঢাকতে চাইল। লতিফের আর খাওয়া উঠছে না। সে বুঝতে পেরেছে আজ তাকে কেন আপ্যায়ন করে এখানে আনা হয়েছে। জয় হাই হাই করে উঠল। আরে আরে করতেছেন কি লতিফ ভাই? আমি কি জানোয়ার নাকি যে খাওয়া অবস্থায় মারবো কাউকে? হোক সে যত বড় জোচ্চোর আর বিশ্বাসঘাতক। খাওয়া শেষ করুন, আরামসে কথা বলি। এই কবির, আমার জন্য এক প্লেট আনতো। লতিফ ভাইয়ের সাথে বসে খাবো আজকে, যা। লতিফ ছটফটিয়ে উঠল। হামজা শালটা কাঁধে তুলে নিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি, এখানে থাকা ঠিক হবে না। আফটার অল নতুন মেয়র আমি, আমার কিছু নৈতিক দায়িত্ব আছে। আমার সামনে কোনো রকম আকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখবো, কিছু করবো না, এটা ঠিক না। 2 দিন আগে অনেক বিশ্বাস করে জনগণ আমায় ভোট দিয়েছে। কাজ ফুরালে তুই দেরি করিস না বাড়িতে ফিরতে। আজ রাতে দাবা খেলবো আমি আর তুই। অনেকদিন খেলা হয় না জয়। হামজা হেলে দুলে হেঁটে বেরিয়ে যায়। ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। আরাম করে বসে গপ গপ করে বিরিয়ানি হামজা আরাম করে বসে গপ গপ বিরিয়ানি খেতে লাগলো। বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা। তার খাওয়ার ধরন ভালো না। ভদ্রলোকেরা দেখলে এক শব্দে বলবে অসভ্য জঙ্গলিদের মতো করে খায় জয়। গপ গপ করে 1 প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো। লতিফ কাকুতি ভরা চোখে বসে রইল। হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করলো, যা রেখে আয়। লতিফ ভাই আর খাবে না মনে হয়। ভাই হাত ধুয়ে নেন, আমার প্লেটে ধুয়ে ফেলেন। আমরাই তো যা করেছেন করেছেন, আর তো এরপর করার সুযোগ পাবেন না। তাহলে আর কিসের কি? তখন আমরা ভাই ভাই। আসেন মদ খাই। জোর করে মদ পান করালো লতিফকে। নাক মুখ দিয়ে উঠে এলো তা। বিরিয়ানি উগড়ে এসে বুক জ্বলে ছারখার লতিফের। জয় গিলে যাচ্ছে ঢকঢক করে। বিশ্বাস করো জয়, মিনতি করে বলে উঠল লতিফ। ওর চোখে মুখের আকুলতা বোধহয় জয়কে খুব আনন্দিত করে তুলল। সে মাথা নাড়ল 2 পাশে। আমি অবিশ্বাস করি না কাউকে, আপনাকেও করার কিছু নেই। আপনি সত্যি বলবেন, আমি শুনবো, বিশ্বাস করব। আপনি বলুন লতিফ ভাই, আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রূপটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু ছুঁড়েছিল, আর ওই মেয়েটা কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল? এসব আপনি কিভাবে জানলেন? আর বলার কিছু নেই লতিফের, তার রুহ কাঁপছে। জয় হাসলো। আপনারে হামজা ভাই আজ মাসের বেশি ছুটিতে রাখছে দলের যে কোনো কাজকাম থেকে। কেন? কারণ আপনি নাকি আমারই বাঁচাইতে গুলি খাইছেন। বদলে হামজা ভাই আপনার চিকিৎসা করাইছে, সকল ধরনের এক্সট্রা নিরাপত্তা দিছে, আপনার জন্য মাঝারকে মেরে শত্রুতা বাড়াইছে, আর আপনি সেই মাঝারের সাথে হাত মিলাইলেন। ছি ছি ছি। অবশ্যই এর কারণ আছে। সে আপনাকে ডেকে বুঝাইলো হামজার পার্টিতে থাকলে এভাবে জখম হতে হবে আপনাকে, অথচ আপনার জন্য যে মাঝারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইডে বদনাম এবং শত্রুতা কামিয়েছি, একটুও দেখলেন না আপনি? ছি, ইজ্জত রইল না। মাঝারের সাথে আপনি মিলেছেন গুলি খেয়ে। এদিকে পলাশ খানকির বাচ্চা, 2 মুখী পাগলা শালার সাওয়াল টাল সাইকো, ভাবে যে আমরা কিছুই বুঝি না, গু খাই। ও আমাদের হাতে রেখে আসলে মাঝারের সাথে কাজ করতেছে। সেদিন আবার ওই আর্মির জন্য একদম সরাসরি একটা বিরোধিতা লেগে গেল। আর এই সংকটময় সময় আপনি দলের সাথে বিশ্বাসঘাতকতা করতেছেন। কন, এইটা করা কি ঠিক? একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয়। নট গুড লতিফ ভাই। তার উপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের 11টা বাজালেন। লতিফ আহাজারি করল। জয় বিশ্বাস করো, আমি যাইনি, মাঝার এসেছিল। আমি কিচ্ছু করিনি ওদের সাথে মিশে, খালি একটু শুনেছি তুমি সেদিন ছিলে ওখানে। তা আমি জানি, কিন্তু ছোটবেলায় পড়েছিলাম, ছোট বালুকণা আর বিন্দু জল মহাদেশ এক মহাসাগর গড়ে। আজ ও আপনাকে জানাইছে, কাল আপনি ওকে জানাবেন। এই ধারাবাহিকতা চলতে দেওয়া মূর্খতা হয়ে যাবে না? এই জন্য এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম। তাছাড়া এইসবও ইস্যু না। ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘৃণা করে। ব্যস্ততার সাথে কবির বলল, এই শ্বশুর বাড়িতে কল করতো, বল ক্লাবের পাশের এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাওয়া গিয়েছে, তাড়াতাড়ি পুলিশ পাঠান। ওসি সাহেব বোধহয় থানায় বসেই ঘুমাচ্ছিলেন। কল রিসিভ করলেন দেরি করে। জয় নিজেই ধরে লম্বা একটা সালাম দিয়ে খাঁটি শুদ্ধ ভাষায় বলল, স্যার, আমাদের ক্লাবের পাশের একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি। ড্রাগ, অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে, আর সাথে একটা লাশও আছে মনে হয় স্যার। ঘরের কার্নিশে কাপড়ে মোড়ানোর মতো কিছু একটা আছে স্যার। বিশ্রী দুর্গন্ধ আসছে, মানুষ পচার মতো। থাকা যাচ্ছে না এই ঘরে। আমার ধারণা ওটা লাশই হবে। ঘরের এক কোনায় কিছু ব্যাটিং স্টিক ও হকি স্টিক, চাপাতি, চাপ্পড়, লাঠি, ছুরি ইত্যাদি গাদা করা আছে।
জয় হেলে দুলে গিয়ে রডের মাঝখান থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনলো। 2 চুমুক মদ গিলে সোফার উপর বসে পড়লো ধপ করে। তখন ক্লাব ঘরে 4 জন ছেলে আছে, বাকিরা মদ খেয়ে বিদায় হয়েছে। লতিফকে ওরা শক্ত করে ধরলো। টেবিলের উপর রাখা টিস্যু বক্স থেকে অনেকগুলো টিস্যু তুলে মুড়িয়ে যতটা যাবে না তার চেয়েও বেশি টিস্যু লতিফের মুখে গুজে দিল জয়। লতিফের চোখে পানি, চোখ দুটো বরাবরই অনুরোধ করছে ক্ষমা করে দিতে। জয়ের খুব সুখ লাগছে। ভিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা নেই। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিফের হাঁটুর ঠিক অস্থিসন্ধির ওপর আঘাত করলো। ঘুমিয়ে উঠল লতিফ, অথচ আওয়াজ বেরোলো না বাইরে। হাঁটু ভেঙে বসে পড়ল, ছটফট করে উঠল মেঝেতে পড়ে। জয় লতিফের অপর পায়ের ঠিক একই স্থানে হাঁটুর জোড়া সন্ধির ওপর কষে একটা রডের আঘাত লাগালো। লতিফ অজ্ঞান হবার আগে জয় মুচকি হেসে আশ্বাস দিল, চিন্তা করবেন না লতিফ ভাই, আমি আপনার ভালোর জন্য এসব করতেছি। আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার সারাইতে পারবে না। আপনি হেঁটে হেঁটে এর কাছে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করে বেড়াতে পারবেন না। আমরা তো নষ্ট মানুষ, পাপ নিয়েই বেঁচে আছি, কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না। এই অবস্থা করে আমি আজকে একটা ভালো কাজ করলাম না? তাছাড়া আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমরা বহন করব, কথা দিচ্ছি। কবিরকে বলল, পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছাবে। তোরা লতিফ ভাইকে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করে আয়। জ্ঞান ফেরার পর সরিস না ওর কাছ থেকে, আবার জবানবন্দি দিলে ফেসে যাব। এত তাড়াতাড়ি মরা যাবে না আমার। রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রয়ে গেল কবির। জয় রড রেখে এসে সোফাতে বসলো আরাম করে। শরীর ঘেমে উঠেছে, টিস্যু দিয়ে ঘাম মুছল। কবির আস্তে করে জিজ্ঞেস করলো, ভাই পলাশ কি করেছিল মেয়েটার সাথে? মানে? জয় বলল, আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিমউদ্দিন মানিক 100টা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পার্টি করেছিল। সেই ইতিহাস ভুলে গেছিস? ওই হিসেবে পলাশ কিছুই করে নাই। ঢকঢক করে 1 গ্লাস পানি গিলে ফেললো আর বলল, ব্রাশ আর পেস্ট নিয়ে আয় আমার জন্য। শ্বশুর আব্বাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক হবে না। জয় ঘষে ঘষে দাঁত মাজলো, একটা পারফিউম দিল শরীরে। কবির জিজ্ঞেস করলো, ভাই আপনি যে পুলিশ ডাকলেন, পলাশ ভাই জানলে কি হবে? মানে আপনাদের ছাড়া কেউ তো আর খবর দিতে পারে না পুলিশে। আসলেই তো লাশ এখন ওই ঘরেই আছে। জয় বলল, আর্মিনের দোষ দিয়ে দেবো। কি কোষ? পলাশ পাগল, কিন্তু জানে আর্মিনোর বাড়িতে গেছিল। ও সব দেখছে, বলে দে পুলিশটা অন্তু খবর দিছে। যেই বলিটা আগের বার দিই নাই, এবার দিয়ে দেবো। আমি এইচডি ছায়াছবি দেখাবো এবার। কবির জানে জয়ের কোনো কথাই আন্তরিক না, আবার যে কোনো কথাই আন্তরিক। সে কখন সত্যি আর কখন মিথ্যে বলে বোঝাই যায় না। হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা কথা বলে। সে জিজ্ঞেস করলো, সত্যি ভাই? জয় বলল, না মিথ্যা। বিশ্বাস করলো কবির, কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই, তবে মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়লো, ব্যস্ত হয়ে পড়লো। ভাই ওই বাড়ির জমি তো আপনাদের নামে এখন, তাই না? পুলিশ যদি জিগায় যে আপনার বাড়িতে এরকম একটা ঘটনা কিভাবে ঘটলো, মানে ফেসে যাবেন না তো? জয় উঠে দাঁড়ালো, তোকে কে বলেছে জমি আমাদের? না মানে ওই যে শুনেছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন, আমি ভাবছি জমি আপনারা দখল করেছেন শেষমেশ। জয় গা দুলিয়ে বাচ্চাদের মতো হাসলো, রাজনীতি বুঝোস না রে পাগলা, জমি পলাশের, আজীবন ওই জমি পলাশের। কে জানি টাকা ধার নিছিল, শোধ করতে পারে নাই, তার বউ আর জমিটা ওর হয়ে গেছে। তাহলে ওই মহিলারা থাকতো যে? হ্যাঁ, ওইসব গল্প বানানো হয়েছিল। এইখানে বেনিফিট পলাশ আর আমাদের সমান। পলাশ তার জমি ফাঁকা করে ফেললো সামাজিক উপায়ে, যুক্তিগতভাবে। আবার কেউ জানলই না জমিটা পলাশেরই, আর আমরা হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচার করার মাধ্যমে। লোকে ভালোবেসে ভোট দিল সাহেবকে। এভাবেই চলতে থাকলে সামনের সংসদ নির্বাচনে একটা আসন আমাদের। তবে জমির আসল মালিক পলাশ, এটা আর গোপন থাকবে না। হিন্দু বলে কিচ্ছু নেই, পুলিশ আসলেই এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছিস? কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল। এসব যখন ঘটেছে তখনও সে দলের বিশিষ্ট কোনো মেম্বার ছিল না, সে এসব কিছুই জানতো না। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আপনি যে হুট করে এসব করতেছেন, পলাশ ভাই জানলে বা বুঝলে কি হবে? কিছু ভাবছেন? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জয় এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে অপর হাতে টেবিলের ওপর থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বাইরে যেতে যেতে জবাব দিল, না ভাবিনি, পরে ভাববো। তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার, অনেকদিন খেলি না। লোকে আমাকে আজকাল হালকাভাবে নিচ্ছে রে। পুলিশ এলো। স্থানীয় মানুষেরা এতে অভ্যস্ত। এই এলাকাটি রাজনৈতিক এবং প্রশাসনিক এলাকা বটে। পুলিশের আনাগোনা চলতেই থাকে। জয়কে নিয়ে থানার পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে। এখানে নাকি কিছুদিন আগেও লোকজন বাস করত। তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারোর। এখন আর তারা থাকে না, কবে গেছে সেটাও কেউ জানে না। অসহ্য দুর্গন্ধ ঘরটাতে, লাশ পচা গন্ধ। এখনো সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্ট অংশ পড়ে আছে চটের বস্তা এবং মাদুরের ওপরে। সকলেই নাক চেপে ধরে ভেতরে ঢুকলো, শুধু জয় বাদে। কনস্টেবলরা ঘরের এক কোণে ছাদের নিচের ভেতরের কার্নিশের ওপর থেকে মোড়ানো মানবদেহটার মতো বস্তুটা নামাতে শুরু করলো। বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে। তিনি দেখে যতটুকু বুঝলেন, রক্তপুঁজ পড়ে আছে। মনে হচ্ছে কারো দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে। কিন্তু যে জিনিসগুলো বেলাল সাহেবকে হয়রান করে তুলল সেটা হলো ঈষৎ আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটি। হুট করেই ওনার মাথায় জিনিসটা দেখে যা এলো তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না।
কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করলো, ভাই ওটা কি? না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? জয় বলল, তুই কি দেখছিস? আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি, যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত। এই মুহূর্তে রসিকতা জয়ের কাছ থেকে আশা করাই যায়। কবির কিছুক্ষণ চুপ রইল। ফরেন্সিকের কেউ আসবে বোধ হয়। বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন। জয়, কবির এবং কনস্টেবল ঘরের ভেতর। কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞেস করলো, ভাই এই মার্ডারটা কে করছে? আপনি? আপনি কি করে জানেন লাশ এখানে আছে? না মানে আপনি, ভাই খুনটা আপনি করছেন? জয় বলে উঠল, না। প্রশ্ন একটা একটা করে কর, সব জমাট বেঁধে যাচ্ছে মাথার মধ্যে। কবির চুপ রইল, কিন্তু বেশিক্ষণ পারল না। পুনরায় জিজ্ঞেস করলো, তাইলে কে করছে তা জানেন? জয় বলল, এতক্ষণ জানতাম না, এখন জানতে পারলাম। কবির বলল, আমার মনে হয় আপনি আগেও জানতেন। জয় হাসল, তাই নাকি? মানে? বেশ জোরে বলে ফেলেছিল। দ্রুত গলা নামিয়ে কবির বলল, মানে বুঝিনি। আপনি আবার কি করতেছেন ভাই? হামজা ভাই আপনারে দেখে রাখতে বলছে, এবার কিছু হইলে আমারে ছাড়বে না। জয় বলল, কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙুলের আগায় তুলে আন। প্রশ্নের উত্তর দিচ্ছি, সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। জয় বিরক্ত হলো, আপনি ভ্যাবলার মতো চাইয়া আসুস কেন? নিজের ঢোল নিজে না পিটালে ওই ঢোলে মোর্চা ধরে যাবে, তাও কোনো দুলাভাই বাজাবে না। আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মানুষের। আর ওয়েট, আমি মাস্টার্স পাস করি নাই? করছি তো। যা অল্প একটু তুলে আন। কবির বলে উঠল, ওয়াক্থু ছি, এইসব কাজ করাবে না আমায় দিয়ে। জয় বলল, বিনা তেলের অমলেট পজিটিভ ভাবতে শেখ। যে এবারটা ভাবতেছিস ওইটা তা না, আমি নিশ্চিত। আর একটু নিশ্চিত হই, আনজা। কবির চোখ বুজে পদার্থটি তুলে এনে সামনে ধরল। সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয়। কবির নাক কুচকে চোখ বুজে ফেলল। জয় হাতটা ঝটকা মেরে সরিয়ে বলল, ওসি মারাইছে, একটা সাধারণ বিষয়কে ঘুরিয়ে পেঁচিয়ে ভেবে সমাধান বের করতে পারে না। এই বেটা থানার ওসি হয়ে বসে আছে তো আমার ভালো হবে কোন দুঃখে? এই হাবলুদের জন্যই ভালো হওয়া হয় না আমার। তুই না হয় ঘাস খাওয়া গরু, ও তো ওসি, ও কেন উল্টাপাল্টা ভেবে বাইরে যায় দাঁড়ায় আছে। আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির। ভাই কি এটা? মানে দেখতে তো আজেবাজে জিনিসের মতোই লাগতেছে অনেকটা। পদার্থটি 2 আঙুলে ঘষে চেয়ে থেকে বলল, মেলাটোনিন লিকুইড। কবির বলল, কি কাম এটার? এটা এখানে কি করতেছে? জয় বলল, লুডো খেলতেছিল বসে, খেলবি তুই? বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বলল, এটা এক ধরনের হরমোন লিকুইড। ওই বেটা পাগল পলাশ, ওরা কি আমি শখে পাগল কই? ওর ভিতরে যতগুলো মানসিক রোগ আছে অতগুলা দুনিয়াতে আবিষ্কারও হয় নাই। ওর ঘুমের সমস্যা, ব্রেন থেকে ঠিকমতো হরমোন বয় না, পার্টিকুলারলি যখন আকাম করে, তারপর একেবারে চট্টিবাট্টি গোল হয়ে যায়। খুন করে আলোর সামনে গেলে পাগল হয়ে যায় পুরা। এই লোকের মারার পর নিশ্চিত এখানে বসে এই হরমোন লিকুইড পুশ করছে, কয়েক বোতল গিলছে, এরপর যাইয়া মরার মতো ঘুম পারছে। কবির অবাক হয়ে বলল, পলাশ মারছে এই লোকটাকে? বাইরে বেরিয়ে আসতে আসতে জয় বলল, হ এবার আমি শিওর, ওই পাগল ছাড়া কারো এই ধরনের মেন্টাল কেস নাই। আমার শাল টান, ঠান্ডা জ্বর লাগলে তোরও ঘ্যান ঘ্যান করে। এবার একটু সমাজসেবার নাটক করি, কি আর করার। কবিরের কেন জানি বিশ্বাস হলো না জয়ের কথাগুলো। সে পুরুষ মানুষ, পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহার করেই থাকে ওখানে পড়ে থাকার কথা না। কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞেস করলো না। শাল এনে দিলে জয় তা পেঁচিয়ে নিল শরীরে, দাঁড়িয়ে রইল বাইরে। সমাজের অনৈতিকতার বিচারে সে খুব তৎপর, তাকে দেখতে এমনই লাগছিল। একজন নীতিবান বিপ্লবী ছাত্রনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময়, অথচ একটুও আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে। ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হলো। ফরেন্সিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন। বেলাল সাহেব জিহ্বা কামড়ালেন। তিনি সিমেন্ট ভেবেছিলেন, তা জয়ের কাছে এসে বলে হাসলেনও এক দফা। তার বদলে জয় মুখে হেসে মনে মনে 2টো বাংলা গালি দিল ওসি সাহেবকে। বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ জানে না এই 42 জমিটা আসলে কার। সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকের, যে এখানে বসবাস করে না। কিনেছে সালমা বেগমের কাছ থেকে, পরে আর ফেরত দেয়নি। সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে। এই কাহিনীটাই জানানো হয়েছে মানুষকে, অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীকে এক এক রকম ভাবে জানে। আসল কাহিনী কোনটা, অথবা তাদের জানাগুলোর মাঝে আদতেও আসল কাহিনী আছে কিনা সেই ব্যাপারে কারো ধারণা নেই। এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর। এরপর একদিন সালমা বেগম কিনেছে, থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে। অন্য এলাকায়, বিশেষ করে ভার্সিটির এলাকার লোক আরও অন্যরকম কিছু জানে, কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকেই কাজ করতেন। ভার্সিটি এরিয়ার ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে, এবং এই জমির ব্যাচ কলে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন। খুনটা কমপক্ষে 4 দিন আগে হয়েছে। ওইভাবে সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে। এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেস সলভ হবে না। হতে পারে উনি বহুদিন আসেন না এখানে, তার এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাশের আড্ডা জমে বসেছিল। ওসির নজর ক্লাবের ছেলেদের ওপর পড়ল, তবে চেপে গেলেন তিনি। কোলেও গোপন তদন্ত করতে হবে এদের সন্দেহ করে, প্রকাশ্যে করা যাবে না। হামজা জয় চতুরতার লেভেল ছাড়িয়ে এতদূর গেছে। তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে, অথচ ধরার ফাঁক থাকবে না। ক্লু একটাই, রক্ত আর পোজ। এগুলো কার, কাকে ড্রেসিং করা হয়েছিল? মৃতদেহের নয়, কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই, তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে।
নতুন মেয়র হামজা পাটোয়ারি। মাস দিয়ে হামজার বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন। নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছে। পুলিশরা আজকাল পুলিশ নয়, তার কাঠের আসবাব। তাদের ঘরের যে কোনো স্থানে যে কোনোভাবে যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা। অতুর পরীক্ষা ছিল আরেকটা, ভার্সিটি চত্বরে গুঞ্জন। পরে জানতে পারলো তার দেখা লাশটি ছিল সোহেলের, অর্থাৎ আখির বড় ভাইয়ের। অন্তু নিশ্চিত পলাশ সোহেলকে মেরেছে। ওরা তো বাড়ি ছেড়ে উঠেই গেছে, তবুও কেন মেরেছে? অন্তুর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড। এ ব্যাপারেও অন্তুর সংশয় রয়েই গেল। আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার, সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী। সহজ বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে। এই ভাবনাতে হাসি পেল অন্তুর। হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে। এর শুরু কোথায়? যেদিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকে বোধহয়। পাড়ার লোক জানে আমজাদ সাহেবের জমি নিয়ে ভাইদের সাথে ঝামেলা চলছে। আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে। কথাটা রাবেয়া বলে এসেছে প্রতিবেশীদের। তারা যেহেতু এই ভয়াবহ সংকটপূর্ণ অবস্থায় পুরো একটা দিন থাকবে না, প্রতিবেশী সকলকে একটু নজর রাখতে বলেছে বাড়ির ওপর। মেয়েটা একা থাকবে, কোথায় থেকে কি মুসিবতে সে হামলে পড়বে আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার। আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গাম্ভীর্য ছেদ করে বুঝে ওঠার উপায় নেই। শারীরিকভাবে চলার মতো, শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা, কড়া ডোজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরে সমস্ত জীবন শক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছে যেন। ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এসব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার। রোজ দুবেলা অমলেসির 40 মিলিগ্রামের ট্যাবলেট খেতে হচ্ছে, সাথে ঘুমের ওষুধ। অর্থাৎ অল্পখানিকার বাড়লে ব্রেনে স্টাক অ্যাটাক হতে সময় নেবে না। অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল সুই নিতে। ওনার পাঞ্জাবির কলারে একটা বোতাম ছিঁড়ে গেছে। তখন অন্তিক এলো রুমে। বহু বছর পর এলো। অন্তু সহজভাবে নিতে পারল না বিষয়টাকে। বিছানায় বসতেই প্রশ্ন ছুড়ল, অন্তিক, মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায়? অন্তিক নির্লজ্জের মতো হাসল। বউ যদি বাপের বাড়ি থেকে এক পোটলা গয়না এনে দিয়ে বলে, নাও এগুলো দিয়ে ব্যবসা করো, যাতে তোমার বাপও না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেবার মুরদ নেই, তাহলে বোধহয় হয়। অন্তু বলল, তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ? আমি বুঝতে পারছি না, আজই বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস? এই তো দুদিন আগেও কথা বলতি না, হুট করে কি সব নতুন নাটক শুরু করেছিস? অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে, দে তুই একটু না হয় বিনোদন দে। অন্তিক বলল, তোমার মেয়ের মুখের ভাষা এত কঠিন কেন? আমজাদ সাহেব কথা বললেন না। অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল। পায়ের ওপর পা তুলে শুয়ে বলল, ওই যে একটা কথা আছে না, মেহনত করো চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা। হো হো করে হেসে উঠল অন্তিক। আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো, আব্বু আমি ততটাও অপদার্থ নই যতটা তুমি ভেবেছিলে। কিন্তু শালা কপালের পোল্টিবাজি দেখছিস, পলাশের ছেলেদের চাঁদা দিতে আরও ঘর থেকে নিয়ে যেতে হয়েছে। পুঁজি খেয়েছে, আমাকে খেয়েছে, মার্জিয়া আরও কত কি এনে দিয়েছে, সেসব বিক্রি করে নিয়ে গিয়েছি। অথচ ওদের ক্ষুধা মেটেনি। আমার এইসব ব্যর্থতা হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো, সব সহ্য করতো। আর এই কৃতজ্ঞতায় ওর সব অসভ্যতা আমি সহ্য করে গেছি। এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি। লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম, তাতে তোদের ওপর মার্জিয়ার ক্ষোভ আরও বাড়ল। মেয়েটা বহুত ত্যাগ করেছে এই সংসারে এসে আমার অবস্থা দেখে। সেসব একসাথে সইতে সইতে কবে যে এমন জাহিল নারী হয়ে উঠেছিল। মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে আমার এই হাল দেখে। আমার ওই অবস্থার জন্য ও আব্বুকে দায়ী করত। আব্বু নাকি কঠোর গম্ভীর, তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি না। বোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য। ওর বোনের শ্বশুরবাড়ি থেকে তালাক দেবার কথা বলেছিল গহনা ফেরত দিতে না পারলে। অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে। এই নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে। মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে। অন্তিক কিচ্ছু বলেনি সেই দিন। বেশ কিছুক্ষণ আপন মনে প্যাচাল পেড়ে উঠে বসলো অন্তিক। ঝুঁকে বসে বলল, আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্তু। আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশন আসে না, না লজ্জা, না সম্মান, না কোনো হেলদোল। যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগছে আমার জীবনের খেলার কাছে। বোনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি, বাপের মন ভেঙেছি, লেখাপড়া ছেড়েছি, সব ছেড়ে ছুড়ে যেই মেয়েটাকে ঘরে আনলাম তাকে অব্দি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো? মহাপাপ হতো রে অন্তু? অন্তু বলল, না হতো না, আত্মহত্যাতে কোনো পাপ নেই, ওটা একটা সাহসের বিষয়। কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। তুই আর আমি একসাথে সুইসাইড করব, কেমন? একা বলে মজা পাবো না, তুই সঙ্গে থাকলে মরতে ভালোই লাগবে। অন্তুকে দেখলো অন্তিক। কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে, আর কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে। সকাল 8টার পর বেরিয়ে গেল সকলে। আমজাদ সাহেব অন্তুকে বললেন, দরজা আটকে পড়তে বস, বিকেলেই ফিরে আসবো আমরা। যতদূর দেখা গেল গলির মাথা অব্দি চেয়ে দেখলো অন্তু আব্বুর ধীর পায়ে চলে যাওয়ার দৃশ্য। পড়ায় মনোযোগ পেল না, কেমন এক অস্থিরতা ঘিরে রেখেছে তাকে। ঘুরে ফিরেই পলাশের রূপটপ চোখের সামনে ভেসে উঠল।
নফল নামাজে বসতে ইচ্ছে করলো অন্তর। গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা। কোনো কিছুতেই মন টিকছে না। আশপাশটা ঠিক তেমন গুমট হয়ে আছে কালবৈশাখী ধেয়ে আসার আগে পরিবেশে যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে। ধূপ করে একটা শব্দ হলো কোথাও। ট্যাপের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে, তবে কানে এলো ঠিকই। শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিরক্ত লাগছে। কিসের গোসল করছে সে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায়। গেটে ধুমধাম আওয়াজ হচ্ছে। কড়াঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছে। অন্তু সম্ভিত ফিরে পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগলো। কারা এসেছে? ওইদিকে গেটে ধাক্কানোর মাত্রা ক্রমশই বিকট হয়ে উঠছে। অন্তু কোনো রকম মাথায় গামছা পেঁচিয়ে তার উপরে ওড়না দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে। অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধালো। বেশ লোক জমেছে। আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে কিনা। একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে। দুটো শ্বাস ফেলে গেট খুলল সে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তু বুক ভরে দম নিল। জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। কবিকে অন্তু চেনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সাথে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় ভাইয়াকে ডাকতে এসেছি, একটু ডেকে দেন, রাহাত বলল। তার অভিব্যক্তি একদম সরল বাস্তব। অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল, জি বুঝতে পারছি না। জয় ভাইয়াকে ডেকে দেন, কাজ আছে ক্লাবে। কতক্ষণ হইল ভেতরে ঢুকছে? বলেন আমরা আসছি। অন্তুর হাতের আঙুলের ডগা লাফাচ্ছে। হাতের তালু ঘেমে উঠেছে। বুকের ভেতর ঢিপঢিপ করছে। সে একমুট করে তার কামিজ চেপে ধরে বলল, মস্করা করার মতো মেজাজ নেই আমার আপাতত। আপনারা কি বলছেন বুঝতে পারছি না আমি, অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোট আপু, আপনার সাথে আমাদের মস্করার সম্পর্ক না। জয় ভাই ঢোকার আগে বলেছিল একটু পর যেন তারে ডাকি। ক্লাবে ঝামেলা হয়েছে, ওনাকে দরকার, একটু ডাকেন ওনাকে। চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু ওনাকে জানানো খুব দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাতের পারফরমেন্স ভালো ছিল, সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তুর মাথায় যেন টকবগিয়ে আগুন জ্বলে উঠল। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে, কেউ আবার অপেক্ষায় আছে আগামী দৃশ্য দেখার। অন্তু অনেক কষ্টে সামাল দেয় নিজেকে। তারপর বলে, তো আপনার ভাষ্য মতে আপনাদের জয় আমিরের বাড়ির ভেতরে থাকার কথা? রাহাত আর কথা বলল না, আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করলো, জয় ভাই, জয় ভাই, ঘুমিয়ে গেছেন নাকি? অন্তুর নাক শিউরে ওঠে। বাড়াবাড়ি করবেন না যেন, ধৈর্যও একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করবে লোক আপনাদের। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভেতরে ঢুকছেন কোন সাহসে? রাহাতের কান অব্দি পৌঁছালো না সেই সব। তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গাম্ভীর্য এবং দৃঢ়তা। সে আবার ডাকে, জয় ভাই, ঘুমাই গেছেন নাকি? জয় ভাই। অন্তুর মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই, তবুও বুকের ভেতর ধূপধাপ আওয়াজ হচ্ছে। রাহাতের চোখে মুখের আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল। সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভেতর থেকে। সবে ঘুম ভেঙেছে তার। হাই তুলল একটা। অন্তু দেখল সেটা কৃত্রিম। জনগণ তা বুঝলো না কেবল। জয় ঘুম ঘুম গলায় বলল, সমস্যা কি? এত ডাকাডাকি কিসের? অন্তু জমে গেল। তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো। জয়ের পরনে শুধু 3/4 প্যান্ট। সেই প্যান্টের উপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নীলচে কালো শার্টটা হাতে ছিল। তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়ায় জয়। দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা, আর সেটা স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গের মতো বাতাসে আছড়ে পড়ে। জয় অন্তুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আরমিন, এত লোকের ভিড় কেন? কি হয়েছে? অন্তু নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করলো। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা। আরে এটা ওই যে মেম্বারের ভাগিনা না? জয়, ও ঘুমটার তলে খ্যামটা চলে, মানসি কি আর এমনি কয়? এই যে শোনো সকলে, আজকে যা দেখছো নতুন কিছু না। আমরা একদিন ভাইয়ের বাড়িতে যাইয়া ওই পোলারে দেখছি। সেদিন মা কত আদর করে খাওয়াইছিল। মাস্টারের মাইয়া, আবার মুখোশ পইরা বেড়ায়, কাউরে মুখ দেখায় না। ভণ্ডামি দেখছো? ঘরের ভিতরে যদি প্রতিদিন এমনি বেটা ছেলে পাওয়া যায়, হে আবার বাইরে কারো মুখ দেখাইবো? দরকার তো নাই, নষ্টমী তো ঘরের ভিতরেই চলতেছে। একজন লোক জিজ্ঞেস করে মহিলাকে, আগেও দেখেছেন নাকি এই চ্যাংড়ারে, মানে জয় রে? মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু মাটিতে ফেললো। আর চোখে উদ্দেশ্য তার অন্তুর ওপর। দেখছি, মানে ওর মায় তো আব্বা আব্বা কইরা খাওয়াইতেছিল। আমরা ঢুকতেই তাড়াতাড়ি করে বাইরে গেল। ওর বা পাইলো, হেও ভিতরে চলে গেল, কিছু কইল না। ওই দিন সন্দেহ হয়েছিল, আবার এই সেদিন দেখলাম মুখোশ না পইরাই বাইরতে ঘুরে এলো। অন্তু চোখ বুঝে সজোরে নিঃশ্বাস টেনে নেয়। জয়ের ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না, একরত্তিও ভুল বলে না জয়। ওর তো গণ খাওয়া উচিত ছিল।
সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমায় থুতু দিলে আরবিন, লোকেও তোমায় থুতু দেবে, সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় অন্তুর দুচোখ ভিজে উঠল। একটা লোকের এত জেদ, নিজের অপরাজয়, অর্থনৈতিক শক্তির ওপর এত দম্ভ, তার এত কুটিলতা, আর শক্তিও এত অগাধ। বাঁচাতেও পারে, মারতেও পারে। সেদিন বাঁচিয়ে এনেছে, আজ মারার জন্য। ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তুর। বহুবার সতর্ক করেছে জয় ওকে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে জয়কে। ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখের দিকে তাকিয়ে রু কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে। অথচ জয় বলেছিল সে থাবা দিয়ে ধরবে না, কুকুরের মতো ছেঁচড়ামি করে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে। ঝরঝর করে ঝরে পড়বে অন্তু। অন্তু সবচেয়ে বেশি অবাক হলো সবার অভিনয়ে। বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয়। এক বৃদ্ধা এগিয়ে আসে, এই ছেড়িরে এক ঘরে করো সকলেই বাপু, এসব পাড়ার বদনাম করবো। এই ছেড়ি, এত দেখি পর্দা করো, তোমার পর্দার উপরে থু, ঘরে ব্যাটা শুইয়া রাখতে দিয়া বাপ গেছে কেন? ছি ছি ছি, বাপের জন্মেও এরকম দেখি নাই। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শুনে সবার মূল্যবান মন্তব্য। কেউ কেউ বলছে, এজন্যই তো কই দরজা খুলতে দেরি লাগতেছে কেন, সেই কখন থেকে আয়সা এই ছেঁড়াগুলো ডাকতেছে, খোলে না তে খোলেই না। অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহু লোকে বহুবার। অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান, তারা আজ তাকে ছাড়বে না। এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলে। বেরিয়ে আসে সদ্য গোসল করা গামছায় মোড়ানো ভেজা চুল। সকলে কয়েক সেকেন্ড হা করে হিসাব মিলায়। এবার তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে। চমৎকারভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তর নোংরামি। এতক্ষণ সন্দেহ ছিল তাদের, এবার আর রইল না। নষ্টামি করে ছেলে শুয়ে রেখে আবার গোসল করে বের হয়েছে। গুঞ্জন উঠল, ও তাহলে কুকাম করে পোলাটা বিছানায় শুইয়া রেখা ফরজ গোসলে ঢুকছিল, এরপর সেখান থেকে বাইরে আসে। ওরে সি সি সি, রব উঠল মন্তব্যের। অন্তর মোড়ানো গামছাটাই মাথায় রাখতে চেয়েও তা পারল না। মহিলা টেনে হিচড়ে খুলে ফেলল গামছাটা। পিঠ বেয়ে ছিটকে পড়ল ভেজা লম্বা চুল। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রইল অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে না। জয় একটা সিগারেট ধরিয়েছে, ধোয়া গিলছে। অন্তু না তাকিয়েও টের পেল জয়ের চোখ দুটো হাসছে, খিলানের মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে, আবার ভ্রুজোড়া অহংকারে পুরো হয়ে উঠেছে। জয় খারাপ কিছু করার পর খুব সহজ হয়ে ওঠে, যেন সে খানিক জীবন শক্তি পায়। তার খারাপ হওয়ার পেছনে কোনো কারণ নেই, সে খারাপ তাই সে খারাপ। অনেক লোক জমে গেছে খেলা দেখতে। এক বৃদ্ধা এবার হৈ হৈ করে উঠলেন, তোমরা কি এখানে দাঁড়াইয়া দাঁড়ায় ঢং দেখবা? বাইর করে দাও আমাদের সমাজ থেকে। কেউ কেউ পরামর্শ দিল, শরিয়াতের বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তি মাটিতে গলা অব্দি পুঁতে ৮০টা বেত্রাঘাত করা। অন্তু তাদের আলোচনা মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল। অন্তুর দিকে তাকালো জয়, চোখাচোখি হলো দুজনের। অন্তুর ঠোঁট দুটো হেসে উঠল, যে কেউ দেখতে পাবে না সে হাসি। তরল রক্তের মতো চিকচিক করছিল সেই হাসি অন্তুর চোখের তারায়। পুরুষ এবং কলঙ্ক, এই দুটো শব্দ একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি নারী সত্তার জন্য প্রযোজ্য কেবল। পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না জগতে, তারা স্বাধীন, তারা আমরণ কলঙ্ক বিচ্ছিন্ন। একই পাপের মাসুল নারী পুরুষের জন্য ভিন্ন হয় এই সমাজে। নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে। নারী কলঙ্কের জন্য এবং কলঙ্ক নারীর জন্য চুম্বকের মতো আকস্মিক। একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটো ছিটকে এসে পরস্পরের দেহে লেপটে যায় চিরদিনের জন্য। জয়ের ক্ষমতা অসীম, তার দিকে আঙুল তোলার সাধ্যই কারণেই। তারা অন্তর্দোষের কলঙ্ক অন্তুর গায়ে এবং জয়েরটুকু একসঙ্গে অন্তুর গায়ে ছিটিয়ে দিচ্ছিল। মৌলভী সাহেব এলেন, সব শুনলেন, বেশ কিছুক্ষণ চুপ রইলেন। হামজা এসে বসেছে, তাকে চেয়ার দেওয়া হয়েছে মৌলভী সাহেবের পাশে। অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে। আজ সবাই প্রাণ ভরে অন্তুকে দেখছে। মাস্টারের মেয়ে সে ছোটবেলায় দেখেছিল সবাই, এরপর বহু বছর আর দেখেনি কেউ। অথচ মাস্টারের মেয়ে যে ঘোমটার তলে নষ্টামি করত তা কেউ আন্দাজ করতে পারেনি। কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে। মেয়েটার দেমাগ ছিল বেশি। আজ বন্ধ হয়েছে তো পাড়ার পুরুষেরা মন ভরে দেখল অন্তুকে। ফর্সা শরীরে খয়েরি রঙা ঢিলে ঢালা সালোয়ার কামিজ, ওড়নাটা গায়ে আছে কোনো মতে। উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিতভাবে ছড়ানো। হামজার পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। মেয়র সে, তার মুখটা কঠিন। মৌলভী সাহেব বললেন, যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়েছে, সেই হিসেবে শরীয়তের বিধান হইল দুজনকেই দৌড়া মারা। মরে গেলে গেল, বেঁচে থাকলে পাপ মুক্ত। একে অপরের দিকে চাওয়াচাই করলো লোকেরা। এসব আগের কালে দেখা যেত, এখন এসব উঠে গেছে। মানুষ প্রকাশ্য আকাম করে বেড়াচ্ছে। তবুও পাড়াটা তো আর বোর্ডিং বা হোটেল না। সবার আলোচনা একই রকম, তারা এর একটা বিহিত চায়। আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা ক্ষোভ বোধহয় জয়ের জন্য কাজ করছিল। জয় খারাপ তা সবাই জানে, সবাই। অথচ ভয়ে কেউ মুখে আনলো না, বোঝাতে চাইল না কিছুই। কিন্তু আকাশের দিকে তাকায়, কয়েকবার প্রাণ ভরে আব্বুকে ডাকলো। কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়নি আজ তাকে ব্যভিচারিণী প্রমাণ করার জন্য। জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা আর অন্তুর ভেজা চুল যথেষ্ট। আব্বু আসবে বিকেলে বা সন্ধ্যায়। অন্তু চায় তার আগেই তাকে মেরে ফেলা হোক। এতক্ষণে তার একটা শব্দও কেউ শোনেনি।
বা বলার সুযোগও দেয়নি। সে আর বলতেও চাইল না। কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ বা ঘটনা থেকেই যাবে। সবচেয়ে ভালো হয় মরে গেলে। অন্তর খুশি লাগছিল খুব। বেশ কিছুক্ষণ নীরবতা পুরো জনতার মাঝে। তা ভাঙল হামজা। মৌলভীকে বলল, আর কোনো বিকল্প নেই? আপনাদের ভাষ্যমতে যা হওয়ার হয়ে গেছে। আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে? কিছুক্ষণ চুপচাপ কাটলো। এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে আসে হামজার দিকে। বৃদ্ধদের সাথে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে। লোকটা হাইকোর্টের সাবেক উকিল। তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে চট করেই বললেন, আর কি করবে? যা ঘটনার বিবৃতি আসছে, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে। সকলে সপ্রতিভ হয়ে উঠল। এই পদ্ধতিই তো চলমান এখন। দৌড়া মারার প্রচলন এবং কাল চলে গেছে। এখন কেউ আকাম করলে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়। হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে চট করে বলে উঠল, ধরুন যদি দিয়ে দিই, আপনারা তা গ্রহণ করবেন, সম্মতি দিবেন? সিদ্ধান্ত আপনাদের হাতে। অন্তুর হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল। হামজা অতিরিক্ত চতুর, তা বলার অপেক্ষা রাখে না। সে এত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করছে, মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে। বৃদ্ধ বললেন, বিয়ে দিতে চাও তুমি? হামজা বলল, আমার যদি আপত্তি না থাকে মেয়েকে জয়ের বউ করে ঘরে তুলতে। যা করেছে জয়ের সাথেই তো করেছে। আপনাদের মতামত কি? অন্তুর মাথাটা ঝিনঝিন করে উঠল। সকলের মাঝে গুঞ্জন উঠল। মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা। জয় গর্জে উঠে হামজার কানে কানে বলল, পাগল হয়েছে তুমি? ওই মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে, তবুও দেখা যাচ্ছে আমায় কবুল করবে না। আমি ওটা বিয়ে করতে পারবো না। ওর সাথে আমার পোষায় না। আমার ওর মাঝে বিশাল ঘাপলা আছে, মাঝে কাহিনী জটিল। এসব বাদ দাও, অন্য কিছু করো ভাই। হামজার কানে গেল না সেই সব। অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে গিয়ে বলল, হুজুর, আমার কিছু কথা বলার আছে। আমার কথাটা একবার শুনুন। আমি উদ্ভ্রান্তের মতো ঢোক গিলল মেয়েটা। আমি কিছু কথা বলতে চাই। মৌলবী অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্তু অনুমতির অপেক্ষা না করে বলল, বিশ্বাস করুন, এমন কিছুই হয়নি। যা দেখছেন আপনারা সব চোখের ধাঁধা। আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখছেন। আসলে এমন কিছুই হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে। কারোর কানেই গেল না অন্তুর ভারী শব্দের কথাগুলো। অন্তুর শিক্ষিত মার্জিত যুক্তিতর্কের কথার বিপরীতে কাজ করতে শুরু করলো। অন্তু থামে না, বলে চলে, জয়ামির আমাদের বাড়িতে কি করে ঢুকেছে সে ব্যাপারে আমার বিন্দুমাত্র ধারণা নেই। আমি গোসলে গিয়েছিলাম, তাই গেট খুলতে দেরি হয়েছে। জয়ামির ভিতরে কি করে এলো সেটা অস্পষ্ট আমার কাছে। উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল। তো চাইতেছো কি? মানে এসব নাটক দিয়া কি বুঝাইতেছো? এই রাখাও, এই সাইডে কেউ ধরেন তো। অন্তু গর্জে উঠল, আমি কোনো পাপ করিনি, আমি বিয়ে করব না। আপনারা জুলুম করছেন আমার ওপর। খপ করে একদলা থুতু এসে পড়লো অন্তুর গলার কাছে। জয় অসন্তুষ্টিতে চোখ মুখ বুজে ফেলল। ইস, অল্পের জন্য থুতুটা মুখে লাগেনি, আর একটু ওপরে ফেললেই তো মুখে পড়তো। অন্তুর ছোড়া থুতু জয়ের চোয়ালের ওপর দিয়ে চোখের কিনারা ঘেঁষে লেগেছিল। মহিলাটা ঠিকমতো থুতুও দিতে জানে না। মহিলাকে কিছু অশ্রাব্য গালিগালাজ করলো মনে মনেই জয়। থুতু ছুড়ে দিয়ে মহিলা চুল টেনে ধরলো অন্তুর। অন্তুর শরীরের এক পাশ থেকে ওড়না পড়ে গেল। দু চোখ বুজে জোর করে ডেকে উঠল অন্তু, আব্বু। টুপ করে এক ফোঁটা অস্ত্র জল পড়লো মাটিতে। অন্তু খারাপ মেয়ে, তার শরীরের ওড়না তুলে দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলো না কেউ। মহিলা বলল, পোলার লগে বিছানায় যাইতে মন চায়, বিয়া কইরা তাড়াতাড়ি বাড়ি যাইতে মন চায় না? এতক্ষণ তাও যা ভাবনায় আসছিলাম, তুই তো তার চাইতেও বেশি শয়তান মাইয়া। আমার মাইয়া হলে জিন্দা কবর দিয়া থইতাম। মাইয়ার বয়স 14 হইতেই বিয়া দিয়া দিছি। তোর মতো নষ্টামি করা শিখাই নাই কলেজে দিয়া। অন্তু তার তপ্ত দুচোখ তুলে তাকালো। আমি কিছু করিনি, অপবাদ দিচ্ছেন চাচি আপনি। ওড়নাটা তুলে বুকে জড়িয়ে নিল। কিছুই করস নাই, খালি এক পোলার লগে বিছানায় শুইয়াছিলি। তাই তো কই, বিয়ে করবার চাস না কেন? ভার্সিটিতে পড়বার যাই। সেদিন মা খাওয়াইছে, আজ ঘরে স্বয়ং বেটা ছেলে ঢুকাই দিয়া বাইরে গেছে। এখন যখন সবার হাতে ধরা খাইছে আবার বিয়ে করবার চায় না। অন্তু সহ্য ক্ষমতা ছাড়ালো, চিৎকার করে বলে উঠল, আর একবার কেউ আমার বাপ মায়ের দিকে নির্দেশ করে কথা বললে পড়ে থাকা ইট তুলে তার মাথা দুখণ্ড করতে আমার হাতে বাঁধবে না। জনতার একজন বিড়বিড় করে উঠল, তেজ এখনো কমেনি, ঘরে বেটা ছেলে ঢুকানো মাইয়ার মুখে। অন্তুর কানে এলো কথাটা, জবাব দিল, জি না, তেজ একটুও কমেনি। কি করবেন আপনি? আমার মেরে ফেলবেন? আপনারা না পরিকল্পনা করলেন বেত মারার? শুরু করুন। আপনাদের ভাষ্যমতে পাপ করেছি যখন শাস্তি আমার পাওয়া উচিত। শরীয়ত অনুযায়ী শাস্তি দেওয়া শুরু করুন। কোনো নাটকীয় শাস্তির প্রয়োজন নেই আমার। কোনো নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত নই আমি। আপনাদের আন্দাজ করা পাপের শাস্তি কখনো বিয়ে হতে পারে না। বেত্রাঘাত করুন। মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন জয়কে, তোমার মতামত কি? জয় অন্তুর ওপর থেকে চোখ ফিরিয়ে বলল, হ্যাঁ, আমার মত? আমার আর কি মত? আপনারা বললে বিয়ে করব, না করার কিছুই নেই। শেষে আস্তে আস্তে চিবিয়ে বলল, আপনার ছিমড়ি সুন্দরী, আমার বদনাম তার গায়ে, আমার নামের। অন্তু চোখ দিয়ে অনুরোধ করে ওঠে, প্লিজ এমন করবেন না। আমি সত্যি বলছি, অনেক দূর চলে যাব, আর কোনোদিন অসম্মান করব না আপনার। আপনি না বলুন। জয় অনড় চোখে চেয়ে থাকলো। তার কিছুই করার নেই, সে চেয়ে রয়েছে। সে যা চেয়েছে তাই হয়েছে। অন্তুর মুখে থুতু পড়েছে। এখন কি হচ্ছে বা হবে তা নিয়ে তার কোনো লাভ লোকসান নেই। কাজী আনতে গেল হামজার দুটা লোক। অন্তু বুঝলো বিয়ে না করতে চাওয়ার কারণ হিসেবে চরিত্রের সাফাই গাইলে কেউ শুনবে না। তাকে অপরাধ মেনে নিতে হবে বাঁচতে হলে। সে মৌলভীকে বলল,
হুজুর, আমি পাপ করেছি। কথাটা বলতে গিয়ে জিহ্বায় আটকে যাচ্ছিল। একটু থেমে মিনতি করলো, আপনি তার শাস্তি আমায় দিন। বিয়ে পড়ানোটা কি শরীয়তের শাস্তি হবে বলুন? আমার কথা বুঝতে পারছেন আপনি? অন্তুর শরীরটা থরথর করে কাঁপছে, বারবার ঝাঁকুনি খাচ্ছে। সে আবার বলল, আমায় বেত্রাঘাত করে মেরে ফেলুন, আমি ফাঁসি দিয়ে দিন, অথবা 1 বোতল বিষ। হুজুর, আমি যা করেছি তার শাস্তি আপনি আমায় 80টা নয়, তার দ্বিগুণ 160টা মারুন। আপনি জয়ামিনের আঘাতগুলো আমাকে দিন। ওই লোকটার ভাগে যেই বেত্রাঘাত আছে সেগুলোও আমাকে মারুন। জয়ামিনের কোনো দোষ নেই। মৌলবীর সামনে এসে মিনতি করাটা বিকলে কাজ হচ্ছে। অন্তু হামজার সামনে গিয়ে দাঁড়ালো। প্রবল আত্মসম্মানী অন্তু অনুরোধ করে উঠল, মেয়র সাহেব, আপনি কি ভাই শরীরের আঘাতের চিন্তা করছেন? নিতে হবে না, সে কিছু করেনি। সব পাপ, সব দোষ আমার। আমি করেছি পাপ, আমার শাস্তি পাওয়া উচিত। আমি যদি ওই আঘাতগুলো নিই, এখানে আমার শুলে চটেই 5 খণ্ড করা হলেও তা মঞ্জুর। আমায় মেরে ফেলুন, বদনাম ধুয়ে যাবে। আব্বু আসার আগেই মেরে ফেলুন। হামজা স্থির চোখে তাকিয়ে বলল, পাগলামি করছো আরমিন? বদনাম যখন হয়ে গেছে, সত্য মিথ্যার ধার সমাজ ধারবে না। তোমার শরীরে ট্যাটু চেপে গেছে। অন্তু বলল, কিসের ট্যাটু মেয়র সাহেব? হামজা বলল, বদনাম অথবা জয়। অন্তু মাথা নাড়ে, ট্যাটু মোছা যায় না না? হামজা বলল, যায় না। অন্তু বলল, আমি যদি ত্বক পুড়িয়ে ভস্য করে দিই অথবা উপরে তুলে ফেলি শরীরের চামড়া? হামজা বলল, তাতে বাঁচতে পারবে? তোমার শরীরে 10টা আঘাতও সইবে না। দৌড়া 80টা বেত একসাথে বেঁধে 80টা আঘাত করে মারা হয়। তুমি 2-4টাতেই প্রাণ হারাবে, কলঙ্ক সাথে নিয়ে মরবে। এড়িয়ে যাওয়ার পথ নেই। অন্তুর দিকে ঝুঁকে নিচু আওয়াজে বলল, বেঁচে থাকলে নিজের কাছে সান্ত্বনা থাকবে, তুমি পাপটা করনি। আমি তোমাকে বুদ্ধিমতী বলেই জানি। কিছুক্ষণ আগেও তোমার শীতলতায় লোকে অবাক হয়েছে। এত ভেঙে পড়ছো কেন? রিল্যাক্স, প্রস্তুত হও, পাটোয়ারি বাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। অন্তু আস্তে করে পিছিয়ে এলো কয়েক কদম। কিছু ভাবছে সে, কিছু জবাব মিলছে। হামজাকে তার বড্ড ভয় করছে, পলাশ এবং জয়ের চেয়েও বেশি ভয়। হামজা দেহে বাস করা ক্যান্সার কোষের মতো নীরব ঘাতক। চারিদিকে গুঞ্জন থামেনি। যেহেতু মেয়ে বিয়ে করতে চাইছে না, তার মানে বিয়ে দেওয়াটাই ওর শাস্তি। চমৎকার যুক্তি সমাজের। বসে রইল অন্তু সিঁড়িতে। আজান পড়েছে। স্বভাববশতই ওড়না তুলে মাথায় দিল। আজা দৌড়ে গিয়ে অজু করে নামাজ পড়তে বসলো না। চরিত্রহীনদের নামাজ পড়ার দরকার আছে? দরকার নেই। আব্বুর টুপিটা খুঁজে দেওয়া হলো না। আব্বু এই সময় আসরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্তু গেটটা আটকে নামাজে বসে। অন্তু নির্বাক চোখে মাটির দিকে তাকিয়ে রইল। জয় একটা চেয়ারে বসে পড়ল। পরনে এখনো 3/4 প্যান্ট, হাঁটুর নিচের ঘন পশম, পা দুলাচ্ছে বসে। দেখতে ক্লান্ত লাগছে। সে এত কিছু ভাবেনি, এখনো ভাবছে না। চিরদিন লাগামহীনের মতো অপরাধ করেছে। কোথাও এমন দ্বিধাদ্বন্দ্বে ভরা পরিস্থিতি তৈরি হয়নি। কেউ প্রতিবাদ করেনি কখনো। সব গুলিয়ে যায় অন্তুর সামনে। সবকিছুর বাজি পাল্টায়, এমনকি তার লাগাম ছাড়া অপরাধেরও। অন্তুর উপর তার রাগটা তত্তর করে বাড়ছে, জেদও উঠছে। অন্তু মাটির কাছে অনুরোধ করে, ফাঁক হয়ে যা, আমাকে এই মুহূর্তে জায়গা দে তোর গর্ভে। নাকি তুইও ভুল বুঝছিস আমায়? আমাকে কি তোর বলাৎকার মেয়ে মনে হচ্ছে? মাটি, তুই কথা বলছিস না? তোর বুকে দাঁড়িয়ে মানব সন্তান এত কিছু ঘটায়, তোর ধৈর্য গুলায় সবটা। তোর বুকে ভার অনুভূত হয় না? মাটি জবাব দেয় না। অন্তু চেয়ে থাকে মাটির দিকে। নামাজ শেষে কাজীকে সাথে নিয়ে লোকজন ফিরল। হামজাও সবার সাথে নামাজ পড়ে ফিরল। সকলে যে যার স্থান নিয়ে আলোচনা শুরু করলো ছোট্ট একটা। পাড়ার প্রবীণরা হামজাকে জিজ্ঞেস করলো, তো তুমি কি বলো, বিয়ে পড়ানো শুরু করা যাক? হামজাকে বলার সুযোগ দিল না অন্তু। চিৎকার করে বলে উঠল, বললাম না বিয়ে হবে না? আমাকে এখানে কেটে 100 টুকরো করলেও কোনো রকম কোনো বিয়ের আয়োজন করা হবে না এখানে। আমি যা করেছি তার জন্য বিকল্প কোনো শাস্তি দিন আমায়, আমি তৈরি আছি। একজন বলে উঠল, কিন্তু আমরা চাইতেছি না তোমার জিন্দা মাটিতে পুঁততে। তার চেয়ে। লোকটিকে কথা শেষ করতে না দিয়েই অন্তু জোরে বলে উঠল, কিন্তু আমি তো চাইছি আমাকে পোতা হোক, বেত্রাঘাতের সাজা দেওয়া হোক। আপনাদের ব্যথা লাগছে কেন? মার পড়বে আমার শরীরে। তাছাড়া আমার মতো চরিত্রহীনের জন্য এত মানবিকতা দেখালে বরং আপনারা গুনাহগার হবেন। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আঘাত করা শুরু করুন। লোকজন ফাঁপড়ে পড়ে গেল। অদ্ভুত চোখে ভুরু কুচকিয়ে তাকালো। এখনো মেয়েটার কথাই যুক্তি, ভাষার বিন্যস্ততা, চোখে প্রতিবাদ এক বিন্দু কমেনি। যুক্তিতর্কের ঊর্ধ্বে জয়ের অপরাজয় মস্তিষ্ক বিস্ময় খেয়ে গেল। চোখ সরালো না অন্তুর ওপর থেকে। অন্তুর মুখে ঘাম জমেছে, বুক ওঠানামা করছে, চোখ দুটো কাতর, অথচ অগ্নুৎপাতের গলিতলা যেন ঠলকে পড়ছে। সন্ধ্যা হবার অল্প অল্প বাকি। আমজাদ সাহেব হেঁটে এগিয়ে আসছেন। রাবিয়া ওনার ডান বাহু ধরে এগিয়ে আসছে বাড়ির দিকে ক্রমশ। অন্তিকের লম্বা মাথাটা দেখতে পাওয়া গেল ওনাদের পিছনেই। অন্তু যেন ফুরিয়ে গেল এক লহমায়। সমস্ত জীবন শক্তি ত্যাগ করে একদল মাটির স্তূপে পরিণত হয় মেয়েটা। এই কথাগুলো এই লোকগুলো কিভাবে আবুর কানে তুলবে? আবুর কেমন লাগবে শুনতে অন্তুর ব্যাপারে এমন সব কথা? আমজাদ সাহেব অবাক হলেন বাড়ির সামনে ভিড় দেখে। অদূর অবস্থা দেখে সৌম্য মুখখানা অস্থির হলো। একে একে লোক আমজাদ সাহেবকে নিজেদের মন মতো করে রসাত্মক কাহিনী জানাতে শুরু করলো। মাইয়া তোমার আকাম করছে গো, কিন্তু সেই ব্যাটার লগে আবার বিয়া করবার চায় না। কেউ আবার বলে, আমজেদ মাইয়া দিয়া ব্যবসা করছো নাকি?
ব্যবসা যারা করে তারা কি আর বিয়ে করতে চায়? কথাগুলো সহ্য করতে পারল না অন্তিক, তেড়ে যায় মারতে খ্যাপা পাগলের মতো। লোক দুটোকে ঘুষি মেরে নাক দিয়ে রক্ত বের করে আনলো। লোকের মেজাজ বিরূপ প্রভাব পড়ল এতে। পাপীর ভাইয়ের এত স্পর্ধা, এটা তারা ভালোভাবে নেবে কেন? আমজাদ সাহেব থামালেন ছেলেকে। অনেকক্ষণ যাবৎ শুনলেন দাঁড়িয়ে পাড়ার ও সমাজের প্রতিটা স্বাধীন নাগরিকের নিজস্ব মূল্যবান মতামতগুলো। কেউ জয়কে বলছে না। জয় পুরুষ, জয় হামজার ভাই, হুমায়ুন পাটোয়ারির ভাগ্নে, এই অঞ্চলের অভিজাত পরিবার, আমির পরিবারের একমাত্র উত্তরাধিকারী। জয়কে বলতে নেই। মাগরিবের আজান শোনা যায় চারদিকে। মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আর তুলে মাথা ঢাকল না অন্তু। দেহ ব্যবসায়ী মেয়েরা তা করে নাকি? তার পর্দা পলাশ নিজের শক্তিশালী হাতে খুলেছে, আর অন্তিক চাইলেই উঠে পড়বে নাকি? আমজাদ সাহেব ধীরে হেঁটে এসে বসেন অন্তুর পাশে। বেশ খানিকক্ষণ কেউ কথা বলে না, শ্বাস ফেলে না কেউ। অন্তুর ভেতরে মৃত্যুর নেশা জাগে, আর মৃত্যুর আগে পাশে বসা আব্বুর চেহারাখানা একবার দেখতে চায় সে। বিয়ে দিতে চায় ওরা তোকে অন্তু, করে নে বিয়ে। নির্মল কণ্ঠস্বর আমজাদ সাহেবের। অন্তু হেসে ওঠে। মেরে ফেলো আব্বু আমায়, তোমার হাতে মরণ অবধি আমি ধন্যবাদ আনতে গ্রহণ করব। দাফন করে ফেলো, মিটিয়ে দাও আমার নাম। আমজাদ সাহেব আবার বললেন, বিয়ে করে নে অন্তু। অন্তু বলল, আমায় তুমি মেরে ফেলো। অন্তু, বিয়েটা করে আমায় মেরে ফেলো আব্বু, বিয়ে করে নে অন্তু। অন্তু চেঁচিয়ে উঠল, মেরে ফেলো তুমি আমায়, নিজের হাতে মারো। এমনিতেও তো বেঁচে নেই, তবু আমায় মারতে এত দ্বিধা। অথচ যখন বেঁচে ছিলাম কেউ বাঁচানোর ছিল না এই আসমান জমিনে। তুমি বা কেন সহমর্মিতা দেখাচ্ছ আব্বু? মরা মেয়েকে মুক্তি দাও, তার আত্মাটা আটকে আছে, খুব ছটফট করছে ছাড়া পেতে। এতক্ষণে অন্তু তার হৃদয়ের ক্ষরণ টের পেল। অন্তুদের কান্না বিশেষ মানুষেরা ছাড়া কেউ দেখতে পায় না। সে কখনো রাবেয়ার সামনে কাঁদে না। রাবেয়ার গুনগুনানি তার কানে আসে। সে ধারে বসে হু হু করে কাঁদছে। আমজাদ সাহেব অন্তুর হাতটা নিজের হাতের উপর রেখে বললেন, কোন অপরাধে তোকে মারি বলতো অন্তু? আমার মতো দুর্বল হাত কাটা বাপের ঘরে জন্মানোর অপরাধে? তোকে মেরে নিজেকে কি জবাব দেবো আমি? শিখিয়ে দে। যে পাপ তুই করিসনি, না করা সেই পাপের শাস্তি দেবার উপায় বল। পাপ করেছি আব্বু, চুপ থাকতে না পারার পাপ, ভেতরের ঘেন্নাকে ভেতরে চাপিয়ে মিথ্যা তোষামত করতে না পারার পাপ। তোমার শেখানো আদর্শ আজ খুব ভারী পড়েছে আব্বু আমার ওপর। এত পাপের পরেও পাপ নেই বলছো? আমজাদ সাহেব বললেন, পাপ করলে তোকে আমি মেরে ফেলতাম, করিসনি তুই, তাই বাঁচিয়ে রাখছি। আর তার বদলে এক নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি তোকে, গ্রহণ কর। অন্তু বলল, কি আশ্চর্য আব্বু, মৃত্যুটা মৃত্যু হোক, এরকম নরকবাস দিচ্ছ কেন? আমজাদ সাহেব বললেন, এটাই নীতি অন্তু। অপরাধ না করা মানুষেরা আজকাল কঠোর সাজা ভোগ করে। অবশ্য তাদেরও অপরাধ আছে, তাদের অপরাধ তারা অপরাধ করেনি। কিন্তু তুই নিজে যখন জানবি তুই পবিত্র, এটা ভেবে বেঁচে থাকা কি বাহাদুরি না? আর যে অপরাধ করিসনি তা মেনে নিয়ে ভীরুর মতো মরে যাওয়া কি তোর জন্য ধিক্কারজনক না? অন্তু কথা বলে না। আব্বুর কথাগুলো খুব নিষ্ঠুর। আমজাদ সাহেব আবার বললেন, বীরেরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না অন্তু। তুই পালাতে চাইছিস? তুই মরে গিয়ে প্রমাণ করতে চাইছিস তোর ভেতরে জীবনের সম্মুখীন হবার শক্তি নেই? বিয়ে করে নে অন্তু। অন্তুর বাদ ভাঙে, কান্না ছিটকে আসে। আমায় তুমি আর এই কথা বলো না আব্বু, আমি সহ্য করতে পারছি না, আমার ব্যথা লাগছে। আমার লাগছে না অন্তু? কি করি বলতো? তুমি খুব নিষ্ঠুর আব্বু। তোকেও হতে হবে অন্তু, বানাতে তো তাই চাইছি ছোট থেকে, সেসব প্রয়োগ কর। তুমি এত কঠোর হও না আব্বু আমার ওপর, আমার জীবিত পুড়িয়ে ভস্য করে দাও। আচ্ছা, তুমি যা বলছো তা তুমি সহ্য করতে পারবে? অন্তুর দিকে এতক্ষণে প্রথমবার তাকান আমজাদ সাহেব। না পারলেই বা কি? অন্তু মাড়ি আটকে চোখ বুঝে। আব্বুর চোখে তাকানোর ভয়াবহ কাজ সে করতে পারবে না। চোখ বুঝে কেমন করে যেন ডেকে ওঠে, আব্বু। ডাকছিস কেন অন্তু? হাত বাঁধা বাপদের তাদের মতো অন্তুটা আর ডাকবে না। অন্তু বলল, দোষ তো তোমার, জানো না আমি তোমায় ছাড়া কত নিরুপায়? তবুও একা রেখে গেলে। দেখেছ, আমি বলতাম তুমি ছাড়া এক মুহূর্ত টিকবো না আমি। প্রমাণ হলো তো, তুমি স্বার্থপর কেন আব্বু? আমজাদ সাহেব হাস, নিয়তির দোষ দিবি না। প্রকৃতি আর নিয়তি দেখ ঠিক জিতে গেল অপরাধ করে। তুই ওদের দোষ দিলি না, দোষ দিচ্ছিস আমার। কেমন করে যেন হাসলেন আমজাদ সাহেব। অন্তু বলল, তুমি আমায় মেরে কেন ফেলছো না? আমজাদ সাহেব বললেন, মারছি না তো কি করছি? এই তো বেশ কয়েকবার মরতে বললাম, আবার বলছি বিয়ে করে নে অন্তু। অন্তু চেপে ধরে আব্বুর কম্পিত হাত, শক্ত করে মুঠো করে রাখে, ছাড়ে না। মাথাটা নুইয়ে হু হু করে কাঁদে বাপের কাছে। এতক্ষণ তার সাথে যা যা অন্যায় অবিচার হয়েছে সবকিছু নীরব নালিশ জানায়। বাপ একবারও জিজ্ঞেস করে না, তুই কি করেছিস অন্তু? সন্দেহ শব্দটা অচল এখানে। এখানে কথা জবানে নয়, চোখে হয়। এই সম্পর্কটা অগাধ আশ্বাসের, ভিত্তিটা নিগূঢ় বিশ্বাসের। আমজাদ সাহেব বলে ওঠে, অন্তু, তোকে কাঁদতে দেখতে ভালো লাগে না আমার। ছোটবেলা থেকে কাঁদতে শেখায়নি তোকে। অন্তু চোখ মুছল। কাঁদছি না, ও কথা আর বলবে না। তুমি শুধু হাতটা ধরে থাকো আমার, ছাড়বে না কিন্তু। আমি বলবো, যতক্ষণ তুই হ্যাঁ না বলবি আমি বলবো।
অন্তু অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। ভয় এবং ভরসাহীনতা পেয়ে বসে এক মুহূর্তেই অন্তুকে। সে ভুলে যায় এটা তার আব্বু। আব্বুর হাতে চেপে রাখা হাতটা শিথিল হয় তার। এই অসহায়ত্ব অন্তু সইতে পারছে না। অমনি আরো শক্ত বন্ধনে চেপে ধরেন আমজাদ সাহেব হাতটা। গাঢ় চোখে চেয়ে বলেন, লোকেরা কি বলছে ভুলে যাচ্ছিস? ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তুর চোখের পাতা ও থুতনি থরথর করে কেঁপে ওঠে। আমজাদ সাহেবের ভেতরে আগুন জ্বলছে। সে আগুন স্পর্শ করে অন্তুকে। সে সজল চোখে চেয়ে থাকে মেহেদি রাঙা চাপদাড়ি ভূষিত এক মহাপুরুষের দিকে। তার চোখে মহাপুরুষই বটে। সে জীবনে এমন এক মহাপুরুষ চেয়েছিল। তবে চাওয়া আর পাওয়ার এক জটিল শত্রুতা আছে। অতএব এই দুটো একত্রে মেলে না কভু। বরাবর পিছলে যায় দুটো পরস্পর থেকে। আমজাদ সাহেব যত্ন করে ওড়নাটা তুলে অন্তুর মাথায় দিলেন। আলতো হেসে বললেন, হুমায়ুন আহমেদ কি বলেছিল জানিস? কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ এই নয় যে তুমি পরাজিত, এর অর্থ তুমি পরিণত, এবং শেষ বেলায় বিজয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে তুমি দৃঢ় প্রতিজ্ঞ। কাজী সাহেব কাবিননামা লিখলেন জাবেদ আমিরের একমাত্র পুত্র জয় আমিরের সঙ্গে। থামলেন কাজী সাহেব। জয়কে জিজ্ঞেস করলেন, দেনমোহর কত বাঁধবো বাপ? জয় বলল, কোটিখানিক বাঁধেন, আমি কি কোনোদিন ছেড়ে দেব নাকি? কাজী সাহেব বললেন, ছেড়ে দেওয়ার সময় দেনমোহর আদায়ের হুকুম নেই। নিয়ম হলো দেনমোহর পুরো মিটিয়ে তবেই স্ত্রীর কাছে যেতে পারবা বাবা। জয় বলল, তাইলে এক টাকাও বাঁধার দরকার নাই। দ্রুত ঘাড় নাড়ে জয়। কবিরা রাহাত ফিক করে হেসে ফেলল। হামজা বলে, বাঁধেন 1,10,000, পরিশোধ করেই কাছে যাবে। উপস্থিত জনতা অবাক হয়ে চেয়ে থাকে। কত উদার পাটোয়ারি পরিবার! এত উদার কেন এরা? একটা মেয়ের জীবনে আর কি চাই? সবই তো দিচ্ছে পাটোয়ারি পরিবার, অথচ ঘরে তুলছে চরিত্রহীন এক মেয়েকে। কবুল বলার আগ মুহূর্তে অন্তু আব্বুর দিকে তাকায়। আমজাদ সাহেব মাটির দিকে তাকিয়ে আছেন। পাশে রাবেয়া দাঁড়িয়ে আছে। চোখের পানি ছলছল করছে, কিন্তু পড়ছে না। পাশে অন্তিক, তার দৃষ্টিতে অসহায়ত্ব ছাড়া আরো কিছু। অপলক অন্তুকে দেখছে। জয়কে কবুল বলতে বলা হলে বেহায়ের মতো ঘোষণা করে কবুল পড়ল। যেভাবে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয়, ছেলেরা সাথে সাথেই ধ্বনি দিয়ে উঠল, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুখে মিষ্টি তুলে দিল হামজা। মানুষ খাওয়ার আগেই বিসমিল্লাহ পড়ে। জয় মুখে মিষ্টি নেবার আগে বিসমিল্লার বদলে স্লোগান দিল, জয় বাংলা। এরপর গালে মিষ্টি ঢুকালো। ছেলেরা তার সাথে সমস্বরে স্লোগান দিল, জয় বাংলা। বিয়ের আসর নয়, রাজনীতির মঞ্চ এটা। বিশাল এক সমাবেশ চলছে যেন। কাজী সাহেব কয়েকবার কবুল বলতে বললেও অন্তু শুনতে পায় না। আব্বুর দিক থেকে চোখ ফেরে না তার। আব্বু কিছু বলুক, কিছু করুক, একবার চোখ তুলে দেখুক অন্তুকে বলি হওয়ার আগে। তাকালেন না আমজাদ সাহেব। কবুল বলতে ঠোঁট নাড়াতে গিয়েও আবার থামে। আমজাদ সাহেব ধীর পায়ে ভেতরে পা বাড়ালেন। তিনি বসে থাকলে অন্তু জীবনেও কবুল বলবে না। পাগলিটাকে কিভাবে বোঝাবে? ওনার কিছু করার নেই। স্বয়ং নিজ হাতে বোধহয় খুন করে এলেন অন্তুকে। সেই লাশ দেখতে ভালো লাগছিল না। হাতটা মেলে ধরলেন চোখের সামনে। ওনার মনে হলো রক্ত লেগে আছে তাতে। অন্তুর কলিজা চুইয়ে পড়া রক্ত। আস্তে করে শুনতে পেলেন পেছনে অন্তু প্রাণহীন স্বরে বলছে, কবুল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেও অন্তু বলেনি। হুড়মুড়িয়ে বসে পড়লেন আমজাদ সাহেব মেঝের ওপর, দরজার কপাট আঁকড়ে ধরে। অন্তু আজ ফুরিয়ে গেছে। বাপের মান রাখতে নিজেকে একবার জাগিয়ে তোলার প্রয়াসে অন্তু আত্মহত্যা করেছে। অন্তু জয় আমিরকে কবুল করেছে। রাত 10:38। হামজা জয়কে নিয়ে অন্তুদের বাড়ি থেকে বের হয়েছে এশার আজানের পর। জয়রাজ পলাশের হোটেলে যাওয়ার কথা ছিল। পলাশ অপেক্ষা করছে, কিন্তু হামজার সাথে সে এলো আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে। বহির্বিভাগ দিয়ে ঢুকে এগোতেই জরুরি বিভাগ। কিচি গেটের ওপাশের বেঞ্চিতে বসে আছেন লোকজন। কেউ কেউ বারান্দার গ্রিল ধরে আছে। উকি ঝুঁকি মারছে ওয়ার্ডের ভেতর। 500 শয্যার এই বিশাল হাসপাতালে লতিফকে খুঁজে পাওয়া সহজ কাজ নয়। কিন্তু আজ বিকেলে কেবিনে শিফট করা হয়েছে লতিফকে, হামজার নির্দেশ। কেবিনের দরজা চাপানো ছিল, স্পেশাল কেবিন রুম। হামজা ঢুকতেই লতিফের স্ত্রী আসমা উঠে দাঁড়ালো এক কোণে। হামজা বাধা দিল, আপনি বসুন ভাবি, লতিফ ভাইয়ের পাশে বসুন আপনি। জয় জয় তখন বারান্দায়। সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। সে মনোযোগ দিয়ে দেখলো যতদূর দেখা যায়। দেখতে ভালো লাগলো, তবুও দুটো বাজে গালি দিল মনে মনে। হাসপাতালে কেউ এভাবে পটের বিবি সেজে আসে? যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল কোমরটা ন্যাকামিতে বেশিই দুলছিল। জয়ের ইচ্ছে করলো ধপ করে একটা কোমরের ওপর লাথি মেরে কোমরটা সোজা করে দিতে। আবার ভালোও লাগছিল দেখতে। লতিফ ঘুমাচ্ছে। তার এক পায়ে রড রিং গেঁথে দেওয়া হয়েছে, অপর পায়ে অস্ত্রোপচারের দরকার পড়েনি। হার্ট অব দি ব্যান্ডেজ। জয়ের হাতের চর্চা কমে যাওয়ার ফল এটা। ডান পায়ের রিংটা গেঁথে আছে যেখানে, দেখলে কেমন গা শিরশির করে ওঠার মতো। এক পা ফুলে 4 পায়ের সমান হয়েছে। অচেতন পড়ে আছে লতিফ। জয় জানে ডান পায়ে যখন প্রথম আঘাতটা করে 10 মিলির মোটা রডের আঘাতে জয়ের সমস্ত শক্তি ক্ষয় হয়েছিল। হাঁটুর নিচে ফিমারের হাড্ডিগুলো চূর্ণ হয়ে গেঁথে যাবার কথা ভেতরের মাংসপেশির ভেতরে। তাই হয়েছে। এই রিং এই পা ঠিক করতে পারবে বলে মনে হয় না। পরের আঘাতটা করার সময় দয়া করেছে জয়।
হামজা লতিফের ছোট মেয়েকে কোলের উপর বসিয়ে আদর করছিল। হামজার কাছে বেশ কিছু চকলেট পেয়ে বাচ্চাটি খুব খুশি। হামজা আসমাকে সান্ত্বনা দিল, ভাবি আপনি কাঁদবেন না, যারা লতিফ ভাইয়ের এই হাল করেছে প্রত্যেকেই তাদের ন্যায্য শাস্তি পাবে। আসমা কেঁদে ফেলল, কি করেছে এই কাজ বলেন তো? এইবারও কি? হামজা বলল, এইবারও মাঝার, আগেরবার গুলি করেছে, এবার পায়ে রডের আঘাত করেছে। কেন করেছে জানেন? যাতে লতিফ ভাই আমাদের কাজে না লাগতে পারে। আচ্ছা ভাবি, পুলিশ আসলে কি আপনি মাঝারের বিরুদ্ধে বয়ান দিতে পারবেন? মহিলার চোখ মুখে দ্বিধা। মহিলাকে চুপ করে থাকতে দেখে হামজা হতাশ হয়। তাহলে আর কি, এইভাবেই আমার লোকগুলো আহত হতে থাকবে ওদের হাতে, যেহেতু আপনিও বয়ান দিতে পারবেন না। মহিলার ওপর হামজার চাল খাটলো। মহিলা বলল, আমি দেব বয়ান, আপনার কথা চিন্তা করতেছি না। আমার স্বামীর ওই হারামজাদারা 2 বার এইভাবে জখম করছে, তারে পুলিশ কেন, আমি তারে ফাঁসিতে ঝোলাবো। 2 ভাই প্রসন্ন হাসলো। জয়ের তো কান্না পেয়ে যাচ্ছিল মহিলার এই বাহাদুরিতে। এখানে মূলত তাকেই ফাঁসিতে ঝোলানোর কথা চলছে। মহিলা জানলে তার সামনে বলতো না এভাবে নিশ্চয়ই। হামজা বলল, এমনও হতে পারে দেখবেন মাঝার আসছে লতিফ ভাইকে দেখতে, কিন্তু স্বীকার করবে না কাজটাও করেছে। নিশ্চিত দোষ দেবে আমার আর জয়ের ওপর। আমার কথা মিলিয়ে নিন। অপারেশনের বিল মেটানো হয়নি। হামজা কল করে দেওয়ার পর বকেয়াতেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আসমার সামনেই হামজা কয়েকটা বড় বড় টাকার বান্ডিল তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। কমপক্ষে 5 লাখ খানেক টাকা তো হবেই, অথবা হতে পারে তারও বেশি। আসমা কৃতজ্ঞতায় সজল চোখে চেয়ে থাকে সাদা পাঞ্জাবি পরিহিত টকবগে পুরুষটির কর্তব্যপরায়ণ শক্ত দেহের পানে। চলে আসার সময় মেয়েটার কপালে গাঢ় একটা চুমু খেয়ে আসমার হাতে 1010 টাকা ধরিয়ে দিল হামজা, প্রয়োজনীয় ওষুধপত্র এবং অন্যান্য খরচ বাবদ। তাছাড়া সকালে তো আবার আসবে সে। হামজা সর্দার পরিবারের কাছে অনেক আগেই শিখেছিল, বিশ্বাসঘাতকেরা এই জগতে সবচেয়ে নৃশংস শাস্তির দাবিদার। এদের উপর দয়া করা এক প্রকার পাপ। প্রাণের হত্যায় যতটা না লোকসান আছে, তার চেয়ে কঠোর হত্যাকাণ্ড হলো বিশ্বাসের হত্যা। প্রাণের হত্যাকারীর শাস্তি যদি মৃত্যু হয়, বিশ্বাসের হত্যাকারীর শাস্তি আরও শোচনীয় হওয়া উচিত, যেটা জয় করেছে। লতিফ মরলে মুক্তি পেয়ে যেত, অথচ এই অবস্থায় সে প্রতিক্ষণে মরবে। এটা ওর শাস্তি, সাথে হামজার কার্য হাসিল। গাড়িতে ওঠার সময় জয় দাঁড়িয়ে রইল ফুটপাতে। হামজা জিজ্ঞেস করলো, তুই বাড়ি ফিরবি কখন? জয় বলল, ভাল লাগতেছে না, তুমি যাও, আমি হোটেলে যাব। জয়ের শরীরে পাতলা একটা ডেনিম জ্যাকেট, সাদা লুঙ্গি পরনে। হামজা শরীরের চাদরটা খুলে ছুঁড়ে মারে জয়ের শরীরে। এটা পেঁচিয়ে নে, ঠান্ডা লাগলে গালে মুখে থাবড়াবো ধরে। জয় চুপচাপ চাদর গায়ে জড়ায়। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে গাড়ির জানালায় হাত রাখে। কিছু টাকা দাও, পকেট খালি আমার। হামজা পকেট থেকে মানিব্যাগ বের করে জয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, হোটেলে যাচ্ছিস? থামাচ্ছি না, তবে শুতে একা যাস বিছানায়। আজ কিন্তু বিয়ে হয়েছে তোর, তোর বইয়ের সামনে ছোট যেন না হতে হয় আমাকে তোর কুকৃতির জন্য। কবির কথাটা বুঝে ফিক করে হেসে উঠে জয়কে খোঁচায়, বিছানায় একা যায়েন ভাই, এখন কিন্তু ভাবি আসতে আমাগো। অথচ জয় নিশ্চুপ, স্থির চোখে বিদায় জানায় হামজাকে। আস্তার রসিকতার ছুটি। গাড়ি যখন আড়াল হলো, তখনও জয় দাঁড়িয়ে রাস্তার পাশে। সে কোথাও যাবে বলে মনে হলো না। কবিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে লাইটার জ্বালায়। কবির চেয়ে দেখে তা। জয় সচরাচর সিগারেট টানে না, তার সিগারেটে টান দেওয়ারও কিছু বিশেষ পরিস্থিতি আছে। কোনো ব্যাপারে হয়রানি বোধ হলে, অথবা মন অশান্ত এবং দুষ্টু সত্তা শান্ত থাকলে আনমনে সিগারেট ঠোঁটে লাগাতে দেখা যায় তাকে। উদাস পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে এগিয়ে যায় জয়। কবির জিজ্ঞেস করলো, ভাই আজকে মেয়েটার সাথে যা করলেন তা কি ঠিক? জয় রক্তক্ষেকো পশুর মতো দাঁত খিচে ওঠে। চুপ, একদম চুপ, ওই বিষয়ে কোনো কথা কইবি না। তোর খুব মায়া হইতেছে ওর জন্য না? তোরও হালার মতো করি, তারপর দুজনে একসাথে গলাগলি ধরে কাঁদবি। কবির বুঝলো না জয়ের কি হয়েছে, চুপচাপ সাথে চলল। সঙ্গ ছাড়া যাবে না। জয় গিয়ে ব্রিজের কার্নিশ ধরে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়াগুলো মিশে যায় অন্ধকারে। শোঁ শোঁ করে গাড়ি চলে যাচ্ছে পেছন দিয়ে। কবির দাঁড়িয়ে আছে পাশে। জয় বিরক্ত হলো, আমার সাথে তোর কি? যা বাড়ি যা, ক্লাব ঘরে তালা মেরে চাবি হামজা ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমা, আমার সাথে থাকার কিছু নাই। কবির কোনো জবাব দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে। তার সন্দেহ জয় হোটেলে যাবে না। কিন্তু কেন? হোটেলটা পলাশের, তাই এইরকম ভয় যে জয়ের মাঝে নেই তা সে জানে। পলাশ চরম বেহায়া, হাজার হলেও আবার জয়কে ডাকবে। জয়কে ছাড়া তার আসর জমে না। জয় চেয়ে থাকে অন্ধকারের দিকে। ব্রিজের নিচের ছোট ছোট খুপড়িগুলোতে হলদেটে আলো জ্বলছে, অথচ জয়ের চোখের সামনে ভেসে ওঠে অন্তু আর আমজাদ সাহেবের বসে থাকার দৃশ্যটা। হিংসায় রক্ত টক গিয়ে ওঠে ওর। ও শেষ কবে জাবেদ আমিরের কোলে চড়েছিল, তখন এতটাই ছোট ছিল যে সেই সব উপভোগ করার মতো মানসিকতার বিকাশ হয়নি ওর। অন্তুর সাথে ওর বাপের যে ভাব, সব ন্যাকামি যত। কি থেকে কি হয়ে গেল? শুধু ইচ্ছে করছিল পাড়ার লোকগুলো এক একটাকে কেটে কেটে টুকরো করতে। ওদের ন্যাকামি আর হামজার সম্মান বাঁচাতে আজ বিয়ে করে আসতে হয়েছে। তরুর সামনে গিয়ে দাঁড়ানোটা অস্বস্তিকর হবে, এটাই মূল কারণ রাতে বাড়িতে না ফেরার। যত রাতেই ফিরুক দেখা যাবে মেয়েটা সোফার উপর বসে ঝিমাচ্ছে। রাতের খাবারটাও খায়নি। জয়ের সাথে খাবে বলে, জয়কে খেতে দিতে হবে বলে ঘুম আসলেও ঘরে গিয়ে শয়নি। জিজ্ঞেস করবে, কোথায় থেকে আসছেন?
এত রাত করে ফিরতে হবে কেন? কোথায় ছিলেন এতক্ষণ? জয় তোকে মিথ্যে বলতে পারবে না, কোনোদিন বলেনি। মেয়েটার কাছে জয় খুব যত্নের, ওর সাথে জয় কোনোদিন বিরূপ হয়নি। আজ সত্যি বলে নিজের নোংরা জীবনের একমাত্র প্রতীক্ষিণীর মন ভেঙে গুঁড়ো করতে তার ভালো লাগবে না। মেয়েটা ওর একাকিত্ব সয়েছে, কিন্তু নিজে না, অথচ অন্য কাউকে জয়ের পাশে মানতে পারবে না। জয় হেঁটে ব্রিজের নিচের খুপড়িগুলোর দিকে এগোয়। এখন ওই খুপড়িতে বাস করা ভূমিহীন লোকগুলোর বাড়িতে যাবে জয়। ওদের ঘুম কামাই করিয়ে আবল তাবল কথা বলবে রাতভর। কারো বাড়িতে ছোট পিকনিকের আয়োজন করতে পারে। কবিকে বলবে এই জিনিস কিনে আন। মাটির চুলোর পাশে বসে নিজে রাঁধবে, শেষ রাতে সবাইকে নিয়ে খাবে। সারা রাত গলা ভেঙে গান গাইবে। ফজরের আজানের সময় বাড়ি ফিরবে। লোকগুলোও সায় দেয়, বরং খুশি হয় এই পাগল লোকের হুটহাট উপস্থিতিতে। এইসব ভেবে কবির বিরক্তিতে মাথা ঝাড়া দেয়। হতাশ শ্বাস ফেলে জয়ের পেছনে যায়। পিছু সে ছাড়তে পারবে না। কেন পারবে না জানে না, শুধু জানে জয়ের পেছনে যেতে হবে, তাকে সাথেই থাকতে হবে। রাত 12টা পার। কুয়াশায় বারান্দার গ্রিল অবধি দেখা যায় না। অন্তু বসে থাকে বারান্দার মেঝের উপর, ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে। সারা রাত হু হু করে উত্তরের হাওয়া নাকে মুখে ঢুকছে। ঠান্ডার চোটে পিঠ বেঁকে এসেছে। সেসব কিছুই গায়ে লাগায়নি অন্তু। সন্ধ্যা রাতে বিয়ে পড়িয়ে রেখে গেছে কাজী সাহেব। একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তৃপ্ত মনে নিজ নিজ ঘরে ফিরেছে। বেরিয়ে যাওয়ার সময় হামজা বলে গিয়েছিল, এখানে থেকে পরীক্ষাটা শেষ করো। আমি জানি তুমি আজ যেতে চাইবে না, যেতেও বলছি না আপাতত। তবে আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়ি থাকে না, রেওয়াজ নেই। পরীক্ষা শেষ হওয়া অবধি থাকো এবং নিজেকে শান্ত করো। লোকে যাই জানুক, তুমি জানো কিছুই হয়নি। সো ডোন্ট বি আপসেট। লোকটা দেখতে অতিকায় শুদ্ধ বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। এই ছদ্মরূপ তার আসল প্রকৃতিকে আড়াল করেছে। তবে আসল হামজাটা কে, কি, কেমন? আজ অন্তুর এই মরণক্ষণে আমজাদ সাহেব এলেন না অন্তুর কাছে। আসতে নেই। রাবেয়া এসে বললেন। অন্তু একটুও তাড়াহুড়ো করল না চোখের পানি মুছতে। অন্ধকারে দেখা যাচ্ছে না তা, কিন্তু কথা বলতে তার ভয়। কণ্ঠস্বরার নাক আটকে আছে। আম্মুর সামনে কাঁদতে নেই। ঘরে যা অন্তু। অন্তু আস্তে করে শুয়ে পড়ল শীতল মেঝের ওপর। মাথাটা মায়ের কোলে রেখে বলল, আজ তোমাদের বোঝা হালকা হলো আম্মা। তোমরা অন্তু বিয়ে করবে না বিয়ে করবে না করে দেখো বিয়ে হয়ে গেছে। চুলে হাত বুলালেন রাবেয়া। চুপ কর অন্তু, ওঠ, ঘরে চল। জ্বর বাঁধাবি? আম্মা কাঁদছ কেন? কাঁদার মতো কথা বললাম? কাঁদতেছি না, ওঠ অন্তু। থাপ্পড় মারবো কিন্তু একটা। এখানে ঠান্ডা। তাতে কি, ভালোই লাগতেছে। তুমি ঘরে যাও, তুমি বুঝবা না ঠান্ডা হাওয়ায় বসে থাকার আরাম। যাও যাও, আব্বু একা আছে। মরে যাইতে চাস? তাইলে আমারে আগে মার। কণ্ঠটা আবার ভেঙে এলো রাবেয়ার। আমি তো তোরে জন্ম দিয়ে পাপ করেছি রে মা। তোরে জন্ম না দিলে এই দিন তোর জীবনে আসতো না। আমার গর্ভের দোষ। কার কি হচ্ছে জানি না, আমার কিন্তু সহ্য হইতেছে না। শোন, ওঠ। অন্তু উঠে বসে। ধুর, ভাবলাম একটু শীতবিলাস করব, এখানে ইমোশনাল সিন চলছে। ওঠো, চলো শুয়ে পড়ি। অন্তু মুখ চোখ ধুয়ে এলো। পানি বরফের মতো ঠান্ডা। এসে বাচ্চা মেয়ের মতো বিছানায় শুয়ে কম্বল পেঁচিয়ে হু হু করে কেঁপে বলল, ওরে ঠান্ডা রে আম্মা, লাইট বন্ধ করে দিয়ে আসো যাও। সেই শীত, বাপ রে। রাবেয়া অন্তুকে কেমন করে যেন তাকিয়ে দেখলেন। অন্তু ঠিক ছোটবেলার মতো কম্বল মুড়ি দিয়ে অল্প একটু মুখ বের করে ঠক ঠক করে গা কাঁপাচ্ছে। যন্ত্রণা লুকানোর ব্যর্থ চেষ্টা। রাবেয়া চলে গেলে অন্তু স্থির হয়ে গেল। কতক্ষণ অন্ধকারে ছাদের দিকে চেয়ে রইল। এই শীতের রাতে বুকে জ্বলা আগুনের সাহস খুব বেশি। এত ঠান্ডা, এত কুয়াশা, তবুও বুকের উত্তাপ গম গম করছে। অন্তু উঠে গিয়ে বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে। নিশ্চুপ এক মাঝরাত। ঝুপঝুপ করে বৃষ্টির মতো দুই কোণ বেয়ে গড়িয়ে পড়ল পানি। কান্না জমে বুকটা কাঁপছে। অন্তু মাথাটা দেয়ালে ঠেকিয়ে বাইরে অন্ধকার কুয়াশার দিকে তাকিয়ে রইল নিথর চোখে। তার জীবন, সম্মান, স্বপ্ন, আব্বুর মান মর্যাদা সব শেষ। শেষটা সে করেছে। কেন সে গিয়েছিল সেদিন জয়ামিরের সঙ্গে বেয়াদবি করতে? এত বোকা হলে চলে? তা কিছু রইল না। না, নিজেকে ক্ষমা করা যাচ্ছে না। অন্তু আস্তে করে হাতের তর্জনী আঙুল তুলে মুখের মাঝখানটায় চেপে ধরল। সেখানে ভেঙে চুড়ে আসছে। শীত বাড়ছে। পা দুটো ঠান্ডায় অবশ হয়ে আসছে। অন্তু একটা খেলা খেলার চেষ্টা করলো। এই শরীরের যন্ত্রণা, এটা কি তার বুকের ব্যথার চেয়েও বেশি তীব্র নাকি কম? জিতল বুকের ব্যথা। শরীরের ব্যথা অনুভূত হচ্ছে না। সে অনড় হয়ে বসে মাথা ঠেকিয়ে রইল। ফজরের আজান হলো। নামাজ পড়তে উঠল না, বসে রইল ওইভাবেই। রাত 2টার দিকে রোজকার মতো অন্তুকে দেখতে এলেন আমজাদ সাহেব। তিনি আজ লুকিয়ে দেখতে এসেছিলেন। অন্তু ঘুমালে দেখে চলে যাবেন, কিন্তু অন্তুকে ওইভাবে ঠান্ডার মাঝে বারান্দায় মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। অসুস্থ শরীর নিয়ে বসলেন অন্তুর পাশে। অন্তু ঘাড় ঘুরিয়ে তাকালো না, ওইভাবেই বলল, ঠান্ডা লাগবে আব্বু, ঘরে যাও। তোর লাগছে না? বুঝতে পারছি না। তুমি অসুস্থ, এখানে বসে থেকো না, যাও। কিছুক্ষণ চুপ থেকে আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, আমার বাপ হওয়ার চেষ্টা করিস না অন্তু? তা করব আমার সাধ্যে। বাপ তো তুমি আব্বু, স্বার্থপর বাপ। বাপ হিসেবে তুমি
তুমি ঠিকই আছো। আমি তোমার বাপ হলে এমন করতাম না, ভুলভাল কিছু করতাম। তুমি ঠিক কাজ করেছ। আমজাদ সাহেব কি অদ্ভুত এক হাসি দিলেন যেন। হেসেই বললেন, কি করতে তুই বল শুনি? মেরে ফেলতাম। আমিও তো তাই করেছি, বাঁচিয়ে রেখেছি। অন্তু এবার তাকায় আব্বুর দিকে। আমজাদ সাহেব থমকে গেলেন, চোখ দুটো কালিতে ঢাকা, ত্বক তীব্র ঠান্ডায় বিদীর্ণ হয়ে সাদা রক্ত শূন্য হয়ে উঠেছে, চোখ দুটো ফোলা, জলের ওপর শুকনো জলরাশির ধারা। বাপের ভেতরটা কেমন করে উঠল। আব্বু, এত কঠোর মৃত্যু বাপ হয়ে দিলে মেয়েকে। আব্বু, তোমার একটুও দয়া হলো না আমার ওপর? আবার এই যে অন্তু আবারও ঝরঝর করে কেঁদে ফেলল। তার একমাত্র দুর্বলতার জায়গা। অন্তু একটা আবদার করে, আব্বু। হ্যাঁ, চলো আমরা কোথাও চলে যাই আব্বু। এখনো আকাশ ভরসা হয়নি ভালো মতো। চলো আমরা কোথাও দূরে চলে যাই। যাবে আব্বু? না অন্তু, আজ আমার খুশির দিন। আজ যা করেছি এরপর আর কোনোদিন খারাপ থাকবো না। আমি এক কন্যা দায়গ্রস্ত বাপ ছিলাম, আজ সেই বোঝা ঝেড়ে ফেলেছি। বিয়ের বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আজ। ঋণমুক্ত, দায়মুক্ত আজ থেকে আমি। চলে যাব কেন? আমজাদ সাহেবের মেহেদি রাঙা দাড়ি বেয়ে এক ফোঁটা পানি বড় নিষ্ঠুরভাবে বয়ে গেল। অন্তু খিচে দুচোখ বুজে ফেলল। বাপের চোখের পানি সন্তানদের দেখতে নেই। অন্তুর চোখের উচিত এই মুহূর্ত থেকে নিজেদেরকে অন্ধ ঘোষণা করা। অন্তু আলতো করে মাথা ঠেকালো আব্বুর কাঁধে। তোমাকে অভিনন্দন আব্বু, তোমার অন্তুর বিয়ে হয়ে গেছে জয় আমিরের সাথে। তোমার আর চিন্তা নেই। আমজাদ সাহেব নিজের শরীর থেকে চাদরটা খুলে অন্তুর পা দুটো গুটিয়ে চাদরটা জড়িয়ে দিয়ে হাত গুটিয়ে আবার আচমকা অন্তুর পায়ে হাত ছোঁয়ালেন। আমাকে ক্ষমা করতে পারবি না মা? মারে, ও মা। অন্তু ছিটকে উঠল, দুই হাত দিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে আকুতি করে উঠল। আব্বু প্লিজ না, এত বড় পাপি করেও না আমায়। আব্বু দয়া করো। মা, আমার মা। আমজাদ সাহেব কেমন করে যেন ডেকে উঠলেন। অন্তুর হাত পা অনড় হয়ে উঠল। আমজাদ সাহেব অন্তুর হাত দুটো মুঠ করে ধরে বললেন, মা, তুই তুই আমার মা। আজ তোর ছেলেকে ক্ষমা কর মা। আজ তোর সাথে এই অধম বাপ যা করেছে তুই আমায় বাধাস না। না অন্তু। অন্তু আর নিজেকে সামলায় কি করে। আব্বুর হাতের মুঠের ওপর কপাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। পাগল হলে আব্বু এমন করছো কেন? বাঁচতে দেবে না আমায়? তুমি এমন করলে আমি কিন্তু কিছু করে ফেলবো আব্বু। একদম আমাকে ভেঙে ফেলার চেষ্টা করবে না, খবরদার। ফসফস করে কয়েকটা নিঃশ্বাস ফেললেন আমজাদ সাহেব। বুকের ওঠানামা বাড়ল। অন্তু আঁতকে উঠল। কি হয়েছে আব্বু? প্রেশারের ওষুধ খাওনি? আমজাদ সাহেব অস্থির চিত্তে জোরে জোরে শ্বাস ফেলে বললেন, আমার কিছু হয়নি। মার খাবি এবার আমার হাতে কিন্তু। চাদর গায়ে জড়িয়ে বস। আব্বু ওঠো, চলো ঘরে যাই, এখানে ঠান্ডা। ওঠো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো, ওঠো তো। আমজাদ সাহেব আবদার করার মতো করে বললেন, এত ব্যস্ত হোস না তো অন্তু, বস, দুটো কথা বলি। আমি তোর সাথে কথা বলতেই তো এসেছি অন্তু। অন্তু শোন, শান্ত হ, আমার কিচ্ছু হয়নি। অন্তু গলা উঁচিয়ে রাবেয়া বেগম এবং অন্তিককে ডাকে। আমজাদ সাহেব তখনও আস্তে করে বলেন, আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু। অন্তু ডুকরে ওঠে। এমন কেন করছো আব্বু? এভাবে কেন কথা বলছো? কি সব বলছো তুমি? আব্বু তুমি এমন করলে কিন্তু। অন্তিক এলো, রাবেয়া দৌড়ে এলেন। আমজাদ সাহেব আবার বললেন, অন্তু তোর সাথে আমার বোঝাপড়া আছে অনেক, একটু সময় দে আমায়। এত অস্থির হোস না। আমি কিছুক্ষণ বসি তোর কাছে, কথা বলি কিছু সময় তোর সাথে বসে।